আসসালামু আলাইকুম। রিসার্চ হেল্প বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমাদের ব্যাচের লেকচার নাম্বার 6। আজকের লেকচারে আমরা রিসার্চ গ্যাপ টপিক এবং টাইটেল নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো যারা আমরা ক্লাস করছি, সবারই কিন্তু একটা প্রশ্ন ছিল যে ভাই, একটা রিসার্চ পেপার শুরু হয় টাইটেল দিয়ে, কিন্তু আমরা আসলে টাইটেল নিয়ে কোনো ক্লাস আমরা করছি না কেন? তো তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা এখন টাইটেল বা আগামী যে ক্লাসগুলো করব সেগুলোতে আমাদেরকে হেল্প করবে গত 5টা লেকচার। মানে গত 5টা লেকচার আমরা আমাদের বেসিক ক্লিয়ার করেছি। প্রথম 2টা লেকচার ছিল খুবই বেসিক, আর পরের 3টা ছিল সেগুলোও বেসিক। তো যাদের অনেকগুলো ক্লাস মিস হয়েছে, অন্তত 3 4 5 দেখে নেবেন, তাহলেই হবে। আবার ঈদের ছুটি আছে, তখনও দেখতে পারবেন, ঠিক আছে? যাই হোক, তো আজকে আমরা কথা বলবো হচ্ছে রিসার্চ গ্যাপ নামক একটা কনসেপ্ট নিয়ে। তো রিসার্চ গ্যাপ আসলে কি, সেটা তো আমরা একটু পরে পড়বো। তার আগে আমরা একটা রিসার্চ আর্টিকেল দেখি, যে সেই রিসার্চ আর্টিকেলে রিসার্চ গ্যাপ সম্পর্কে কি বলা আছে। দেখেন, আমরা একটা রিসার্চ আর্টিকেল দেখি, মানে পাবলিশড একটা রিসার্চ আর্টিকেল। এই যে স্ক্রিনে আপনার একটা রিসার্চ আর্টিকেল দেখতে পাচ্ছেন, যদিও মানে পড়তে পারতেছেন না, ওটা ছোট দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে নেপাল অঞ্চলে ডেঙ্গু এর নলেজ অ্যাওয়ারনেস নিয়ে একটা পেপার। এটা নেপালি স্টাডি, হ্যাঁ। নলেজ অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস অফ কমিউনিটি পিপল অন ডেঙ্গু ফিভার ইন নেপাল। এরা এটা নিয়ে একটা কাজ করবে। তো যে কোনো কেউ যখন একটা কাজ করে, তাহলে আমরা তো প্রশ্ন করি যে আপনার এই কাজের ইউনিকনেস কি। এই বিষয়ে তো আরো কাজ আছে, তাহলে আপনার কাজের ইউনিকনেসটা কোথায়? এখন দেখেন, এরা এদের পেপারে লিখছে যে ডেঙ্গু নিয়ে নেপালে আরো আরো কাজ আছে। দেখেন, এই যেখানে এই লাইনগুলো যেগুলো হলুদ, সেখানে লিখছে যে ডেঙ্গু নিয়ে নেপালে আরো আরো কাজ আছে। কিন্তু ডেঙ্গু নিয়ে আর কাজ আছে, কিন্তু সেই কাজগুলা বেশিরভাগই হচ্ছে ডেঙ্গু এন্ডেমিক এলাকায়, মানে যেই এলাকাগুলোতে ডেঙ্গু বেশি, সেই এলাকাতে নেপাল, সেই এলাকার উপর ভিত্তি করে ডেঙ্গু নিয়ে নেপালে অনেক কাজ আছে। আবার বলল যে ডেঙ্গু নিয়ে আগে যে কাজগুলা হয়েছে সেগুলা হয় উঁচু ভূমিতে হয়েছে অথবা পাহাড়ি অঞ্চলে হয়েছে। কিন্তু একই সাথে উঁচু ভূমি এবং নিম্নভূমি দুইটার কম্পারেটিভ কোনো স্টাডি হয় নাই। ঠিক আছে, এই পেপারে লিখতেছে যে নান অফ দ্য প্রিভিয়াস স্টাডিজ ওয়ার কন্ডাক্টেড ইন বোথ হাইল্যান্ড এন্ড লোল্যান্ড। মানে নেপাল তো একটা দেশ যেখানে উঁচু ভূমি নিম্নভূমি আছে, তো বললো যে এমন কোনো গবেষণা হয়নি যেটা উঁচু ভূমিতেও হয়েছে নিম্নভূমিতেও হয়েছে। আচ্ছা, আবার লিখছে যে ধিমাল এটল, তিনি একটা গবেষণা করছে যেটা উঁচু ভূমি এবং নিম্নভূমিতে, মানে ধিমাল এটল নামে একটা রিসার্চ আছে। তিনি একটা গবেষণা করছে যেটা উঁচু ভূমিতে হয়েছে নিম্নভূমিতে হয়েছে, কিন্তু উনার গবেষণাটা ছিল শুধু কোয়ান্টিটিভ। উনার গবেষণাটা ছিল শুধু কোয়ান্টিটিভ। কিন্তু এই গবেষণাতে আমরা করব মিক্স মেথড। দেখেন, এই গবেষণাতে আমরা করব মিক্স মেথডের গবেষণা, এবং আমরা হাইল্যান্ড এবং লোল্যান্ড উভয় এলাকাটাকেই কাভার করব। হাইল্যান্ড এবং লোল্যান্ড উভয় এলাকাটাই কাভার করব। তাহলে দেখেন, একটা রিসার্চ আর্টিকেলের ইন্ট্রোডাকশনের শেষে গিয়ে এই কাজটা কেন ইউনিক, সেটার একটা কিন্তু প্রমাণ বলা যায়। দেখা যাচ্ছে, মানে আমরা একজন রিডার কেউ যদি এই পাঠটুকু পড়ি, তাহলে আমরা স্যাটিসফাইড হব যে হ্যাঁ, এই 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 রিসার্চ পেপারটা ঠিক আছে। মানে সে এটাতে প্রুভ করতে পারছে, ঠিক আছে, সে প্রুভ করতে পারছে যে এই রিসার্চ পেপারটা ইউনিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে রনি, আমি আপনাকে একটা নক দিছি, আপনি খেয়াল করেন। আচ্ছা, তো যেটা বললাম, যে এই লাইনগুলা পড়লে আমরা কিন্তু বুঝতে পারি যে রিসার্চ পেপারের ইউনিকনেসের জায়গাটা কোথায়। তাহলে এখন আমরা বুঝবো যে রিসার্চ গ্যাপটা আসলে কি। ওকে, তো এবার আমরা মূল আলাপে আসি। দেখেন, আমরা যখন নতুন একটা গবেষণা করতে চাই, সেটা আদৌ নতুন গবেষণা হিসেবে কোয়ালিফাই করবে কিনা। মানে আমরা যখন নতুন একটা গবেষণা করতে চাই, সেটা আদৌ নতুন গবেষণা হিসাবে কোয়ালিফাই করবে কিনা। তো যেমন ধরেন, এখানে কেউ কেউ আছেন যে গবেষণা করতে চান যে ধরেন বাংলাদেশে কতজন বিধবা নারী আছে, আপনি গবেষণা করতে চান। তা আপনি যদি বাংলাদেশ সব বিধবা নারী মানে কতজন এটা গুণে যদি বের করেন, তাহলে আদৌ সেটা কি নতুন গবেষণা হিসেবে, মানে সেটা কি আমরা কি রিসার্চ হিসেবে স্বীকৃতি দেব? বা ধরুন কেউ একজন গবেষণা করতে চান যে সড়ক দুর্ঘটনার কারণগুলা কি আপনি জানতে চান। আপনি রিসার্চ করে সড়ক দুর্ঘটনার কারণগুলা বের করলেন। প্রশ্ন হচ্ছে এইটাকে রিসার্চ বলা যাবে কিনা। উত্তর হচ্ছে এইটাকে তখনই রিসার্চ বলা যাবে যখন রিসার্চ গ্যাপ থাকবে। আবারও বলি, এটাকে তখনই রিসার্চ বলা যাবে যদি সেটাতে রিসার্চ গ্যাপ নামক জিনিসটা থাকে। এখন প্রশ্ন, রিসার্চ গ্যাপটা আসলে কি? অর্থাৎ আমাদের এখানে আপনারা যারা আছেন, সবাই আমরা হচ্ছে বিভিন্ন টপিক আমাদের মাথার মধ্যে খেলে যে আমরা এই টপিকে কাজ করতে চাই। আবার কেউ অনেক ব্রড চিন্তা করেন যে আমি ঢাকা শহরে যানজট নিরসন নিরসন করতে চাই, আমি রিসার্চ করতে চাই। কেউ চিন্তা করে আমি
ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করতে চাই, কেউ চিন্তা করে আমি এমন একটা এআই টুলস আবিষ্কার করতে চাই যে এআই টুল দিয়ে খুব ইজিলি আর্লি স্টেজে ক্যান্সার রোগ নির্ণয় করা যাবে। তো এই যে আমাদের মাথায় যে চিন্তাগুলা খেলে, আমরা যেটা করতে চাই সেটাকে কি রিসার্চ বলা যাবে কিনা, সেটাকে রিসার্চ বলা যাবে কিনা, সেটাকে রিসার্চ বলা যাবে কিনা এইটা নির্ভর করবে সেই টপিকের রিসার্চ গ্যাপ আছে কিনা, সেই টপিকের রিসার্চ গ্যাপ আছে কিনা। এখন প্রশ্ন হলো যে রিসার্চ গ্যাপ মানে কি, অর্থাৎ রিসার্চ গ্যাপ মানে এমন কিছু শর্ত বা এমন কিছু পয়েন্ট যেগুলোর এক বা একাধিক পূরণ করলেই কেবল এইটাকে একটা নতুন গবেষণা বলা যাবে, যেগুলোর এক বা একাধিক পূরণ করলেই কেবল এইটাকে একটা নতুন গবেষণা বলা যাবে, সেটাকে বলে রিসার্চ গ্যাপ। তার মানে আমরা যত টাইটেলে আমরা দেখি না কেন রিসার্চ আর্টিকেল পাবলিশ হচ্ছে, ধরে নিতে হবে নিশ্চয়ই সেটা কোনো না কোনো রিসার্চ গ্যাপ ফিল আপ করছে। এখানে যারা বিভিন্ন জার্নালে আর্টিকেল জমা দিচ্ছেন, আমি শিওরলি বলতে পারি সবচেয়ে বেশি পেপার আপনাদের রিজেক্ট হয় এই কমেন্টের কারণে, যে এডিটর মনে করতেছে এই কাজের কোনো নভেলটি নাই, এই জন্য এডিটর এটাকে ইনিশিয়ালি রিজেক্ট করতেছে। কাজের কোনো নভেলটি নাই মানে কাজের কোনো মৌলিকত্ব নাই, কাজের কোনো ইউনিকনেস নাই, এই গ্রাউন্ডে সবচেয়ে বেশি পেপার রিজেক্ট হয়। তার মানে কি, যে পেপারটা করছে সে রিসার্চ গ্যাপের কথা চিন্তা করে সে কিন্তু এটা করে নাই। তাহলে আমরা প্রথমে যে আর্টিকেলটা দেখলাম, যেটা আমি ওপেন করলাম, আপনারা কি ব্যাপারটা বুঝছেন যে ওই আর্টিকেলে আমরা কিন্তু দেখলাম যে রিসার্চার ইন্ট্রোডাকশনের একটা জায়গায় নিজে বলে দিচ্ছে যে ইউনিকনেস কোথায়, সে বলে দিচ্ছে যে এই বিষয়ে অলরেডি কাজ আছে কিন্তু সেই কাজ হলো কোয়ান্টিটিভ, কিন্তু আমরা করব মিক্স মেথডে কাজ। এই বিষয়ে অলরেডি কাজ আছে সেটা হয়েছে মাত্র লো ল্যান্ডে, কিন্তু আমরা হাইল্যান্ড এবং লো ল্যান্ড উভয় এলাকা কাভার করব। এই বিষয়ে অলরেডি কাজ আছে, সেই কাজ হয়েছে যে এলাকাগুলোতে ডেঙ্গু প্রবণ এলাকা, আমরা ডেঙ্গু প্রবণ এলাকা, ডেঙ্গু কম প্রবণ এলাকা উভয় অংশ কাভার করব। তার মানে রিসার্চ গ্যাপ যদি আমরা নাও বুঝি, এজ এ রিডার আমরা অন্তত এতটুকু কমন সেন্স দিয়ে বুঝি যে তার কাজের একটা ইউনিকনেস আছে। আমরা চ্যাট বক্সে একটু জানি, আমরা কি তাহলে মানে অন্তত আমরা ওই লাইনগুলা পড়ে এতটুকু তো বুঝি যে না তার একটা কাজের একটা ইউনিকনেস আছে, তাই না? চ্যাট বক্সে আমরা জানাবো। ওকে, ঠিক আছে। তো এটা এই এই জিনিসটাকে বলে হচ্ছে রিসার্চ গ্যাপ। ঠিক আছে, এখন কথা হলো যে কোন কোন শর্ত, মানে কোন কোন শর্ত মানলে আমরা এটাকে রিসার্চ গ্যাপ বলতে পারবো, কোন সেই শর্তগুলো আসলে কি, যেই শর্তগুলো জার্নাল চায় যে আপনার পেপারটা এই শর্তগুলার একটা না একটা পূরণ করবেই। তো একটা বই আছে, বই মানে আপনারা যদি গুগল স্কলারে শুধু যদি রিসার্চ গ্যাপ শব্দটা লিখে সার্চ করেন গুগল স্কলারে, আপনারা দেখবেন রিসার্চ গ্যাপে সবার আগে হচ্ছে এই শীটটা বা এই পেপারটা দেখায়। এটা হচ্ছে ডক্টর অ্যান্থনি মাইলস, একজন রিসার্চার, উনার যে ডক্টরাল থিসিস সেটার একটা পার্ট, এটা উনি পাবলিশ করে নাই, মানে এটা উনি রিসার্চ আর্টিকেল আকারে পাবলিশ করে নাই, কিন্তু স্টিল এটা অনলাইনে যত ডকুমেন্ট আছে তার মধ্যে সবচেয়ে বেশি সাইটেড ডকুমেন্ট, মানে রিসার্চ গ্যাপ নিয়ে এটা খুবই ভালো একটা ডকুমেন্ট, কিন্তু এটা কোনো জার্নালে প্রকাশ করে নাই, এটা এমনি উনি ছেড়ে দিছে আর কি, বা হয়তো ওনার ইউনিভার্সিটি ইয়েতে প্রকাশ করছে, মানে আমি যতটুকু জানি এটা জার্নাল আর্টিকেল, এটা প্রকাশ করা হয়নি। যাই হোক, তো উনার একটা পেপার আছে, নাম হলো এ টেক্সোনমি অফ রিসার্চ গ্যাপ, আইডেন্টিফাইং অ্যান্ড ডিফাইনিং দ্য 7 রিসার্চ গ্যাপ। মানে এই ভদ্রলোক রিসার্চ গ্যাপ নিয়ে রিসার্চ করছে, রিসার্চ গ্যাপ নিয়ে রিসার্চ করে উনি 7টা গ্যাপ বাইর করছে, যে এই 7টা গ্যাপের কোনো একটা গ্যাপ যদি একজন রিসার্চার তার গবেষণায় প্রুভ করতে পারে, তাহলে ওই গবেষণাটিকে ইউনিক বলা যাবে। ঠিক আছে, এটাকে বলে ডক্টর অ্যান্থনি মাইলসের 7 রিসার্চ গ্যাপ। এটা পড়তে পারেন, উনি উনি নিজে যখন রিসার্চ করেছে, আরো আরো যারা রিসার্চ গ্যাপ নিয়ে গবেষণা করেছে তাদের গ্যাপগুলা নিয়ে উনি কথা বলছে। যেমন গ্যাপ নিয়ে এর আগে গবেষণা করছে হচ্ছে ম্যাককয়। ম্যাককয় বলছে 5 ধরনের গ্যাপ থাকলে একটা গবেষণাকে রিয়েল গবেষণা বলা যাবে। তারপরে যে মুলার, মুলারও বলছে যে রিসার্চ গ্যাপের মধ্যে এই যে মুলার বলছে যে এই গ্যাপ গুলা, ঠিক আছে, এই যে কন্ট্রাডিক্টরি গ্যাপ, নলেজ গ্যাপ, অ্যাকশন নলেজ গ্যাপ, মানে এখানে মুলার অনেকগুলা কথা বলছে। মানে উনি অন্যরা রিসার্চ গ্যাপ নিয়ে কি বলছে উনি কিন্তু সেগুলাকেও উনি আমলে নিয়েছেন। ঠিক আছে, আমলে নিয়ে এরপর তিনি এবার সামগ্রিকভাবে, মানে অন্যদের সব অ্যানালাইসিস করে উনি সামগ্রিকভাবে একটা পেপার বের করেছে যে এই 7টা গ্যাপ ওনার কাছে মনে হচ্ছে এই 7টা গ্যাপের কোনো একটা গ্যাপ ফিল আপ করলে একটা গবেষণাকে আমরা বলতে পারি যে এই গবেষণাটি ইউনিক, এই গবেষণাটি করা যাবে আর কি। নাহলে এটা যত পরিশ্রমই আপনি করেন না কেন, আপনি যদি সারাদিন ধরে বাংলাদেশে কতজন বিধবা আছে এটা আপনি গুণে শেষ করেন, এটা রিসার্চ হবে না, কারণ অলরেডি এই ডেটা গভর্নমেন্টের হাতে আছে।
এই কাজ হয়ে গেছে, আপনি নতুন করে করলে এটা কিন্তু রিসার্চ হবে না। সড়ক দুর্ঘটনার কারণ আমরা জানি, আপনি নতুন করে যতই রিসার্চ করে বের করেন এটা হয়তো নতুন গবেষণা, এটা হবে না। ঠিক আছে, এখন আমরা এই যে ওনার 7 রিসার্চ গ্যাপ, এইটা আমরা এখন ধরে ধরে পড়বো। এবং একটা এআই টুলস আছে, আমরা ক্লাসের মিডল অংশে দেখাবো, সেই এআই টুলস দিয়ে আবার এই গ্যাপগুলো আমরা প্রুভ করতে পারবো। ঠিক আছে, সেটাও আমরা দেখাই দেব। তো এখন ওনার এই সেই 7টা গ্যাপ কি কি, সেই 7টা গ্যাপের আমরা একটা একটা করে দেখব। ওকে, আচ্ছা, এই যে এখানে স্ক্রিনে আপনারা 7টা গ্যাপের নাম দেখতে পাচ্ছেন। তো আমরা একটা একটা করে দেখব। তাহলে রিসার্চ গ্যাপ কি আপনারা আশা করি বুঝছেন। ঠিক আছে, সংজ্ঞা জানার দরকার নাই, আপনি যদি এটা প্রমাণ করতে পারেন আপনার গবেষণা রিসার্চ গ্যাপ ফিল আপ করতে, তাইলে ওকে। প্রথম গ্যাপের নাম হলো এভিডেন্স গ্যাপ। প্রথম গ্যাপের নাম হলো এভিডেন্স গ্যাপ। আচ্ছা, তো এভিডেন্স গ্যাপ মানে কি? আচ্ছা, আমি ওই অ্যান্থনি মাইলসের ওটার উপর ভিত্তি করে আমি একটা স্লাইড বানাইছি। ছোট স্লাইড আছে ক্লাসে, খুব বড় স্লাইড নেই। তো এটা আমি দিয়ে দেব। প্রথমটার নাম হচ্ছে এভিডেন্স গ্যাপ। এভিডেন্স গ্যাপ মানে হচ্ছে আপনি যে বিষয়ে গবেষণা করবেন সেই বিষয়ে অলরেডি গবেষণা আছে, আপনি যেটা ডেভেলপ করবেন সেটা অলরেডি আছে, কিন্তু আপনি এটা প্রমাণ করবেন যে অলরেডি গবেষণাগুলো থাকলেও তাদের ফাইন্ডিংস এর মধ্যে কন্ট্রাডিকশন আছে, মানে ফাইন্ডিংস এর মধ্যে ইয়ে আছে, কি বলে, কেউ এখনো একমতে পৌঁছাইতে পারেনি। মানে অলরেডি যে রিসার্চ গুলো আছে সেগুলার ফাইন্ডিংস এর মধ্যে বৈপরীত্য আছে। যেমন আমার ব্যাকগ্রাউন্ডে একটা উদাহরণ দিই। গভর্নমেন্ট হচ্ছে মিড ডে মিল চালু করছিল প্রাইমারি, একটা প্রোগ্রামের আওতায় প্রাইমারি শিক্ষার্থীদেরকে দুপুরবেলার খাবার দেবে। এখন এই দুপুরবেলার খাবার যে দিয়েছে এটা আদৌ পারফরমেন্সের ক্ষেত্রে ইফেক্টিভ হয়েছে কিনা, এটা নিয়ে আপনি রিসার্চ করতে চান। আপনার যুক্তি হলো অলরেডি এটা নিয়ে গবেষণা হয়েছে, কিন্তু এক এক গবেষক এক এক পয়েন্ট বের করছে। মানে কারো যুক্তি হচ্ছে যে হ্যাঁ এটা নিয়ে রিসার্চ, এটা দেওয়ার কারণে ভালো হয়েছে, কারো আবার মনে হয়েছে খারাপ হয়েছে। এখনো কনক্লুসিভ কোনো একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাই নাই। ফলে আপনি চাইলে নতুন করে সেটা ইনভেস্টিগেট করতে পারবেন, কারণ এই বিষয়ে গবেষণা হলেও সেটার ফলাফলে আমরা এখন ঐকমত্যে পৌঁছাইতে পারিনি। যেমন ধরেন এই যে গভর্নমেন্ট যদি ক্যাশ টাকা ছাপায়, সেটা আদৌ ধরেন বাংলাদেশের দারিদ্রতা কি দূর করতে পারবে কিনা আমরা জানতে চাই। তো এখন এটা নিয়ে হয়তো হয়তো অনেক আর্টিকেল আছে, কিন্তু আপনি যদি দেখান যে বিভিন্ন গবেষক বিভিন্ন রকম কথা কথা বলতেছে, এখনো আমরা কনক্লুসিভ কোনো কথাবার্তা পাচ্ছি না, এইটাকে বলা হচ্ছে ইভিডেন্স গ্যাপ। এভিডেন্স গ্যাপ, ঠিক আছে, মানে অলরেডি হচ্ছে এটা নিয়ে রিসার্চ থাকলেও সেটার কিছু গ্যাপ আছে, ল্যাপস এন্ড গ্যাপস আছে, অলরেডি এক্সিস্টিং রিসার্চের বিভিন্ন গ্যাপ আছে, দুর্বলতা আছে, বা সেটার মধ্যে কন্ট্রাডিকশন আছে বলে আপনি নতুন করে রিসার্চ করবেন, এটাকেই বলে হচ্ছে এভিডেন্স গ্যাপ। যেমন যারা এখানে ইঞ্জিনিয়ারিং এর আছেন, আপনারা বিভিন্ন টুলস ডেভেলপ করেন, বিভিন্ন মেথড ডেভেলপ করেন। হম, যেমন ধরেন এই যে ক্রিকেট খেলা, তো এখানে অনেকে দেখেন ক্রিকেট খেলা। আপনারা জানেন যে ক্রিকেট খেলায় যদি বৃষ্টি আসে, ক্রিকেট খেলায় যদি বৃষ্টি আসে তাহলে হচ্ছে ই হয়ে যায়, মানে খেলার ফলাফলটা একটা মেথডের মাধ্যমে প্রকাশ করে দেয়, সেটার নাম হলো ডাকওয়ার্থ লুইস। ডাকওয়ার্থ এবং লুইস এই দুজন হচ্ছেন মানে পরিসংখ্যানবিদ, মেবি পরিসংখ্যানবিদ বা বিজ্ঞানী বলতে পারি। তো উনারা এই মেথডটা আবিষ্কার করছে যে ধরেন একটা খেলার মাঝখান দিয়ে বৃষ্টি হলো, তখন খেলার যাবতীয় রান রেট, ওভার রেট, উইকেট রেট হিসাব করে বলে দেওয়া যাবে যে কারা এই ম্যাচ বিজয়ী। এখন দেখেন এই যে মেথডটা উনি বের করছে, আপনি বলতে পারেন কেন আগেও তো মেথড ছিল। যারা আমাদের খুব সিনিয়র আপনারা জানেন যে সাউথ সাউথ আফ্রিকা একবার বৃষ্টি আইনে কিন্তু বাদ হয়ে গেছে, কারণ ওই বৃষ্টি আইনের একটা দুর্বলতা ছিল। ঠিক আছে, যেমন আগে যখন খেলা হতো তখন বৃষ্টি আইনটা এরকম ছিল যে ধরেন আপনার খেলার 15 ওভারের সময়, আপনার খেলার 15 ওভারের সময় হচ্ছে যে ইয়ে হয়েছে, বৃষ্টি হয়েছে, তখন প্রতিপক্ষ দল 15 ওভারের সময় কত রান ছিল ওটার উপর ভিত্তি করে জয় পরাজয় হতো। কিন্তু এটা তো লজিক্যাল না, কারণ কেউ খেলা আস্তে স্টার্ট করে, কেউ ধীরে স্টার্ট করে। তো এরকম মানে পূর্বের আরো আরো মডেল ছিল, পদ্ধতি ছিল, কিন্তু আপনি পূর্বের পদ্ধতিগুলা অ্যানালাইসিস করে আপনি দেখালেন যে এখানে একটা গ্যাপ আছে, আপনি নতুন করে একটা জিনিস করতে চান, তার মানে একটা এভিডেন্স গ্যাপ ফুলফিল করেছেন। ঠিক আছে, এরকম আহ আপনি যদি আপনি যেই বিষয় নিয়ে কাজ করতে চান সেই বিষয়ের গবেষণার ফলাফল গুলাকে বিশ্লেষণ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানকার ফলাফল গুলাকে আসলে নতুন করে এই ফলাফল গুলার কোনো আছে কিনা, কি বলে ওর বৈপরীত্য আছে কিনা, বৈপরীত্য থাকলে আপনি নতুন একটা রিসার্চ আপনি করতে পারবেন। এটাকে বলা হচ্ছে এভিডেন্স গ্যাপ। এখানে দেখেন এই যে অ্যান্থনি মাইলস ওনার বইতে লিখছে যে ইফ আ নিউ রিসার্চ ফাইন্ডিংস কন্ট্রাডিক্টস ওয়াইডলি অ্যাকসেপ্টেড কনক্লুশন, বা হতে পারে যে
আপনি যে রিসার্চটা করছেন সেই রিসার্চটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই হচ্ছে যে একটা কনক্লুশনে আসছে, কিন্তু আপনি যদি এই রিসার্চ করে আপনি নতুন একটা কনক্লুশনে পৌঁছাইতে পারবেন বলে আপনার মনে হয়, তখন এই রিসার্চ এটাকে বলবো হচ্ছে এভিডেন্স গ্যাপ। ঠিক আছে, মানে সবাই একটা জিনিস জানে কিন্তু আপনি রিসার্চ করে আরেকটা নতুন ফাইন্ডিংস আপনি নিয়ে আসবেন, তো এটাও কিন্তু এভিডেন্স গ্যাপের মধ্যে পড়বে আর কি। ঠিক আছে, এখানে বললো যে আইডেন্টিফিকেশন অফ কন্ট্রাডিক্টরি এভিডেন্স। ঠিক আছে, কন্ট্রাডিক্টরি এভিডেন্সের মাধ্যমে আসলে এই গ্যাপটা আসে। ঠিক আছে, এটাকে বলে এভিডেন্স গ্যাপ। এখন অনেকে বলতে পারেন ভাই পূর্বের গবেষণাগুলা কি কি ফলাফল পাইছে এটা আমরা কেমনে জানবো? এটা একটা এআই দিয়ে জানা যায়। আমরা আগে পয়েন্টগুলো শেষ করি, দেন আমরা দেখাবো। ওকে, তাহলে এভিডেন্স গ্যাপ আশা করি বুঝতে পারছি। এভিডেন্স গ্যাপ হলো পূর্বের রিসার্চ গুলো একটা কমন গ্রাউন্ডে আসতে পারে না, আমি একটু নতুন গবেষণা করব, অথবা পূর্বের গবেষণাগুলো একটা কমন গ্রাউন্ডে আসলেও আমার গবেষণাটি আমার কাছে মনে হচ্ছে যে একটা নতুন কিছু বের করবে, যেটা সবাই জানে একটা এটার ফলাফল, আমি হয়তো নতুন একটা কিছু বের করবো, আমার মনে হচ্ছে আমার গবেষণার ফলাফলটা এমন আসবো। ঠিক আছে, যদি এরকম আসে নতুন কিছু, তাইলে আপনার এটাকে বলবো হচ্ছে এভিডেন্স গ্যাপ। আশা করি এভিডেন্স গ্যাপ কি বিষয়টা আপনি বুঝতে পারছেন। ঠিক 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 আছে। ওকে, আহ এরপর একটা হলো যে নলেজ গ্যাপ। নলেজ গ্যাপটা হচ্ছে যে আমাদের খুব পরিচিত। নলেজ গ্যাপ এক কথায় বললে আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয় নিয়ে কাজ হয়নি, এটাকে বলে নলেজ গ্যাপ। আপনারা দেখুন বিভিন্ন পেপারে গবেষক লিখে রাখে যে অ্যাজ ফার আই নো, মানে আমার জানা মতে এই বিষয়ে আর কাজ হয়নি, আমি এই জন্য এই কাজটা করতেছি, এটাকে বলে নলেজ গ্যাপ। যেমন আপনাদেরকে বলি, আমরা বাংলাদেশের প্রেক্ষিতে যত গবেষণা করি বেশিরভাগই নলেজ গ্যাপকে ফুলফিল করে। কেন নলেজ গ্যাপকে ফুলফিল করে? বাংলাদেশে আপনার ধরেন অন্তত সব ডিপার্টমেন্ট মিলে এত অন্তত 150 সাবজেক্ট আছে, তাই না? ধরেন বাংলাদেশে টোটাল 150টা সাবজেক্ট আছে। আবার প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনেক শাখা প্রশাখা আছে। যেমন এক কম্পিউটার সায়েন্সেরই কত শাখা শাখা প্রশাখা। বা আমার সাবজেক্ট ধরেন এডুকেশন, এডুকেশনের একটা শাখা প্রশাখা হলো এডুকেশন অ্যান্ড ইভ্যালুয়েশন, একটা শাখা প্রশাখা হলো প্রাইমারি এডুকেশন, হায়ার এডুকেশন, স্পোর্টস এডুকেশন, এডুকেশন ইন ইমার্জেন্সি, এরকম অনেক শাখা, কারিকুলাম এডুকেশন, মানে ইনস্ট্রাকশন, এরকম অনেকগুলা শাখা প্রশাখা আছে। দেখেন এত শাখা প্রশাখা থাকার পরেও বাংলাদেশ থেকে প্রতি বছর মাত্র 11,000 আর্টিকেল পাবলিশ হয় গড়ে স্কোপাস ইন্ডেক্স জার্নালে। তার মানে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যেই ডোমেনে আছি, যেই কাজই করতে যাই বেশিরভাগ ক্ষেত্রে দেখবো যে আসলে এই কাজটা আর হয়নি। ঠিক আছে, বা যদি এরকম হয় যে আপনি যে কাজটা করতে চান সেটা আপনার কনটেক্সটে হয়নি, তখন আপনি বলবেন এটা হচ্ছে নলেজ গ্যাপ। মানে এটা নলেজ গ্যাপকে ফুলফিল করতেছে, মানে এই বিষয়ে মানুষ জানে না, আপনি জানাচ্ছেন। যেমন এখানে যারা কলা অনুষদের আছেন, খুব কম রিসার্চ হয় কলা অনুষদে বাংলাদেশে, যেই কাজ করতে যাবেন দেখবেন এইটাই নলেজ গ্যাপের মধ্যে পড়ে যাবে, কারণ এই বিষয়ে আর কাজই হয়নি। ঠিক আছে, তো যাই হোক, আবার যারা এখানে খুব এস্টাবলিশড সাবজেক্ট গুলাতে পড়েন, যেমন এখানে যারা হেলথ সায়েন্সে আছেন, আপনাদের জন্য কিন্তু নলেজ গ্যাপটা ফুলফিল করা কঠিন। কারণ যে কোনো রোগ নিয়ে রিসার্চ এটা অলরেডি হয়ে যায় আর কি, আপনি করার আগে কেউ না কেউ হয়তো করে ফেলবে। যারা ইঞ্জিনিয়ারিং এ আছেন আপনাদের জন্য হয়তো নলেজ গ্যাপ ফুলফিল করা একটু কঠিন। তো যে কোনো একটা গ্যাপ আমাদের ফিল আপ করলে হবে। আমরা just জেনে রাখি বিষয়গুলো কি, তাহলে এভিডেন্স গ্যাপ গেল, নলেজ গ্যাপ গেল। নলেজ গ্যাপ মানে আপনি এটা বলতেছেন যে আপনার জানা মতে আপনার কনটেক্সটে এইটাই প্রথম কাজ, আপনার জানা মতে, মানে আপনি পর্যাপ্ত ঘাটাঘাটির পরে আপনি এই প্রশ্ন। এখন অনেকে বলতে পারেন ভাই এই বিষয়ে কাজ আছে, তাও যদি আমি ইচ্ছা করে লিখে রাখি যে আমার কাজই প্রথম কাজ, উত্তর হলো জার্নালে তো রিভিউয়াররা আছে, তারা তো আর এটা অ্যাকসেপ্ট করবে না। ফলে আপনি যতটুকু সম্ভব নিজ উদ্যোগে ঘাটাঘাটি করেই তারপর হচ্ছে যে এই সিদ্ধান্তটা দেবেন। যাই হোক, এই গেল হচ্ছে নলেজ গ্যাপ। এইটাও কিন্তু এআই দিয়ে বের করা যায়, আমরা সেটা দেখাবো। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ অ্যান্ড মেথোডোলজিক্যাল গ্যাপ। মানে আমি একটা একটা করে বলতেছি, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওগুলো আগে বলি। এরপর হচ্ছে মেথোডোলজিক্যাল গ্যাপ, পদ্ধতিগত গ্যাপ। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সব ব্যাকগ্রাউন্ডের জন্য গুরুত্বপূর্ণ। পদ্ধতিগত গ্যাপ মানে দেখেন, আমরা যে এই যে ক্লাসের শুরুতে একটা পেপার দেখলাম, সেখানে ওরা একটা জায়গায় লিখছে যে ধিমাল এট অল, তিনিও প্রায় একই শিরোনামে কাজ করেছে, কিন্তু ওনার গবেষণাটা ছিল কোয়ান্টিটিভ, কিন্তু আমাদের গবেষণাটি হবে মিক্স মেথড। তার মানে মেথোডোলজিক্যাল একটা ডিফারেন্স আছে বলে একটা কাজ কিন্তু ইউনিক হয়ে যাচ্ছে, এবং মেথোডোলজিক্যাল ডিফারেন্সের কারণে কিন্তু ফলাফলও কিন্তু ভিন্ন হইতে পারে একটা রিসার্চে। তাহলে এই যে লাইনটা ইন্ট্রোডাকশনে লিখে দিল, এটা কিন্তু মেথোডোলজিক্যাল গ্যাপটাকে ইঙ্গিত করছে, তাই তাই না? এখন মেথোডোলজি ক্লাসগুলো করলে আপনারা ক্লিয়ার হবেন মেথোডোলজি কত প্রকার বা কত টাইপের হয়। রিসার্চের মেথোডোলজি মূলত দুই প্রকার, কোয়ালিটিভ কোয়ান্টিটিভ, আর একটা আছে মিক্স মেথড। আবার আরেকভাবে চিন্তা করলে
অ্যাপ্লাইড রিসার্চ আর ফান্ডামেন্টাল রিসার্চ, এই দুইটা হচ্ছে দুই দুই টাইপ। আরেকভাবে চিন্তা করলে ল্যাব বেজ রিসার্চ আবার প্র্যাকটিক্যাল রিসার্চ, এটা হচ্ছে দুই দুই টাইপ। এরকম নানান ভাবে হচ্ছে আমরা মেথোডোলজির ক্লাসিফিকেশন আছে, সামনে জানবো। তো আপনি যদি দেখেন যে আপনি যে বিষয়ে কাজ করতে চান সেই বিষয়ে রিলেভেন্ট কাজ আছে, কিন্তু আপনি যে মেথোডোলজিটা প্রপোজ করতেছেন সেই মেথোডোলজিটা ইউনিক, তাইলে আপনি একটা নতুন কাজ করতে পারবেন, আপনি একটা নতুন কাজ করতে পারবেন। এবং আপনারা দেখেন, এই যে আমরা অনেক সময় পত্র পত্রিকা দেখি যে বাংলাদেশে বেকার সংখ্যা 15 লাখ, বাংলাদেশে বেকার সংখ্যা 25 লাখ, বাংলাদেশে বেকার সংখ্যা 2 কোটি। কেন এই তারতম্যগুলা হয়? কেন এই তারতম্যগুলা হয়? তো উত্তর হচ্ছে মেথোডোলজিক্যাল ডিফারেন্স। কারণ আপনি কোন মেথড ইউজ করছেন সেটার উপর। যেমন এই যে সুন্দরবনে বাঘের সংখ্যা কত, আন্তর্জাতিক সংস্থাগুলা গুনলে অনেক বেশি বেশি হয়, আর বাংলাদেশে কোনো সংস্থা গুনলে অনেক কম হয়। কেন? এটা মেথোডোলজির ভিন্নতা। কেউ হয়তো ক্যামেরা বসায় রাখছে এবং ওইভাবেই কি বলে প্রত্যেকটা বাঘের হচ্ছে ওইভাবে আইডেন্টিফিকেশন হচ্ছে, কেউ হয়তো ছাপের উপর ভিত্তি করে, মানে এক একজনের মেথডটা একরকম। তো মেথোডোলজিক্যাল গ্যাপ হলে ফলাফলেও কিন্তু গ্যাপ তৈরি। একটু নিজেকে মিউট করি প্লিজ। আচ্ছা, তো যেটা বললাম, মেথোডোলজিক্যাল গ্যাপ হলে ফলাফলে কিন্তু গ্যাপ তৈরি হয়। এখন আমাদের টুলস আছে, আমরা দেখাই দেবো যে আপনার কাছে যত গবেষণা দ্রব্য সাগর আয় আছে। দেখ দিকে আচ্ছা, আওয়াজ কেউ না করি। তো মেথোডোলজিক্যাল গ্যাপটাও কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো যদি আপনি আপনার সাথে থাকা বেশিরভাগ রিসার্চ আর্টিকেলকে যদি আপনি অ্যানালাইসিস করেন, মানে মেথোডোলজিটা আপনার হাতে নিয়ে আপনি অ্যানালাইসিস করেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ, এই এই পেপারের গ্যাপটা এই জায়গায়, ঠিক আছে। এই আর কি। যেমন আমি আহ, আজকে ক্লাসের আগে একটা পেপার করতেছিলাম, এটা একটা রিভিউ পেপার আর কি। রিভিউ পেপার কি, এটা আপনারা শিখবেন যারা লিন ম্যানুফ্যাকচারিং নিয়ে যারা গবেষণা করেন আর কি। তো ওখানে ওরা এই রিলেটেড বিভিন্ন আর্টিকেলকে অ্যানালাইসিস করে ওরা দেখছে যে বেশিরভাগ গবেষণায় ওই যে সার্ভে, মানে আমি এই পেপারটা এখন বুঝাচ্ছি না, কিন্তু ওরা এই পেপারটা মানে এরা অ্যানালাইসিস করে দেখছে যে লিন ম্যানুফ্যাকচারিং ফিল্ডে বেশিরভাগ গবেষণা হয় সার্ভে মেথডে হয়েছে অথবা কেস স্টাডি মেথড হয়েছে। মেথডের মধ্যে অনেকগুলা মেথড আছে। তো ওরা বিভিন্ন পেপারে অ্যানালাইসিস করে দেখছে যে এই ফিল্ডে বেশিরভাগ গবেষণা হয় সার্ভে হয়েছে অথবা কেস স্টাডি হয়েছে। কিন্তু এর বাইরে যে আরো আরো যে মেথোডোলজি গুলা, সেই মেথোডোলজিতে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে অনেক পেপার হয়নি। তো এটাও কিন্তু একটা গ্যাপ। বুঝতে বুঝতে পারছেন? তো যাই হোক, এটা আমরা দেখাবো কেমনে মেথোডোলজিক্যাল গ্যাপ বের করবেন। আপাতত এটা এটা বুঝছেন যে মেথোডোলজিক্যাল গ্যাপ মানে কি, মানে আপনার প্রপোজ করা পদ্ধতিটা আলাদা, ঠিক আছে। যেমন আপনি হয়তো ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম, এটার মেজার করবেন, কার্যকারিতা মেজার করবেন। এখন এক একজনের স্যাম্পল এক এক রকম। স্যাম্পল হচ্ছে মেথোডোলজির পার্ট। কেউ হয়তো মানে খালের পানিকে পিউরিফিকেশন করবে, কেউ হয়তো নদীর পানিকে পিউরিফিকেশন করবে। পানির উৎস এক একজনের এক একটা, তার মানে মেথড কিন্তু ভিন্ন হয়ে গেছে। আবার প্রযুক্তিও কিন্তু এক একজনের এক একটা হইতে পারে, এক একজন এক একটা মেথড। আমি বললাম যে মেথোডোলজিক্যাল ভিন্নতা যদি এমন হয় যে আপনি একটা কাজ করতে চান, ওই বিষয়ে কাজ অলরেডি আছে, কিন্তু আপনার মেথডটা ভিন্ন, আপনার কাজটা কিন্তু ইউনিক হয়ে যাবে। বিশেষ করে সব ব্যাকগ্রাউন্ডের জন্য এটা প্রয়োজন, সব ব্যাকগ্রাউন্ডের জন্য এটা প্রয়োজন, তবে আমার ধারণা এটা বেশি বেনিফিট করবে ইঞ্জিনিয়ারিং, হেলথ, সোশ্যাল সায়েন্স, এদেরকে বেশি বেনিফিট করবে। এই আর কি। তবে না সবাইকে করবে, এটা আসলে সবার জন্য দরকার মেথডোলজিক্যাল গ্যাপটা। এই গেল 3 নাম্বারটা। আমরা প্র্যাকটিক্যাল নলেজটা একটু পরে বলতেছি। আচ্ছা, আমরা 7 নাম্বারটা একটু আগে বলি। পপুলেশন গ্যাপ, একটা গ্যাপের নাম হলো পপুলেশন গ্যাপ। আপনারা যদি আমাদের ওই শিটে যান দেখবেন যে পপুলেশন গ্যাপ নামে একটা গ্যাপ আছে। এই পপুলেশন গ্যাপটা ইজি, এটা আবার প্রয়োজন নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্য, নন সায়েন্স নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্য। তো পপুলেশন গ্যাপটা কি সেটা বলি। আপনারা দেখবেন যে বেশিরভাগ গবেষণায় হচ্ছে জেনারেল পিপলদের উপরে বেশি হয়, আর হয়তো বিভিন্ন ফান্ড ইত্যাদি ইত্যাদি পেলে মানে মার্জিনাল পিপল, মানে কি বলে, যারা পাহাড়ি এলাকার মানুষ, যারা উপজাতি আদিবাসী, তাদের উপর হয়। অর্থাৎ বেশিরভাগ গবেষণা হয় যারা কমন পিপল তাদের উপর, ঠিক আছে। তো যদি আপনার গবেষণাটি আপনি ধরেন এই বিষয়ে অলরেডি গবেষণা হয়ে গেছে, কিন্তু আপনার গবেষণাটি আপনি এমন গোষ্ঠীর উপর করবেন যে এই গোষ্ঠীর উপর এখনো এই রিসার্চ হয়নি। যেমন ডেঙ্গু নিয়ে ঢাকা শহরের মানুষের উপর রিসার্চ হয়েছে, কিন্তু ডেঙ্গু নিয়ে পার্বত্য এলাকার মানুষের উপর হয়তো রিসার্চ হয়নি। তা আপনার স্যাম্পল যদি পার্বত্য এলাকার মানুষ হয়, তাহলে আপনি নতুন একটা কাজ করতে পারবেন, এটাকেই বলে পপুলেশন গ্যাপ। যারা অ্যানথ্রোপোলজি বা রিলেভেন্ট ব্যাকগ্রাউন্ডে, আপনারা দেখবেন পপুলেশন গ্যাপের উপর আপনাদের প্রচুর কাজ হয়। মানে পপুলেশন গ্যাপটা মানে আপনি রিসার্চ করবেন যে এই গোষ্ঠীর উপর, ওই গোষ্ঠীর উপর হয়নি, কিন্তু অন্যান্য গোষ্ঠীর উপর এটা হয়েছে। বুঝছেন? যেমন একটা কাজ হয়তো আপনি ইন্ডিয়াতে হয়েছে, কিন্তু বাংলাদেশের অমুক মানুষের উপর হয়নি। এটা ধর্মভিত্তিক গোষ্ঠী হইতে পারে,
জাতিগত হইতে পারে। পপুলেশন গ্যাপ মানে এখানে যে বলা আছে যে দিস গ্যাপ ইজ দ্য টাইপ অফ রিসার্চ রিগার্ডিং দ্য পপুলেশন দ্যাট ইজ নট এডিকুয়েটলি রিপ্রেজেন্টেটেড অর আন্ডার রিসার্চড। মানে যেই ধরনের গোষ্ঠীদের উপর, যেমন জেন্ডার বেস, রেস, এথনিসিটি, এজ, এগুলোর উপর বেস করে যেই গোষ্ঠীর উপর রিসার্চ হয়নি সেই গোষ্ঠীর উপর করতে চান, এটাকে বলা হচ্ছে পপুলেশন গ্যাপ। যেমন আহ দেখবেন আপনারা যে এই যে পেজ মানে সোশ্যাল মিডিয়া ইউজার পার্সপেক্টিভে যেসব রিসার্চ হয় বেশিরভাগ গবেষণা হয় নারীদের উপর, কিন্তু পুরুষদের উপর কম হয়। এটাও কিন্তু আপনি যদি এমন ভাবে যে প্রমাণ করতে পারেন যে এই বিষয়ে নারীদের উপর হয়েছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সত্ত্বেও পুরুষদের উপর হয়নি, তখন কিন্তু এটাকে বলবে পপুলেশন গ্যাপ। বুঝছেন? বা এখন আপনাদের একটা প্রশ্ন করি, দেখি আপনারা একটু বলুন তো। ধরুন একটা গবেষণা ঢাকা শহরের মানুষের উপর হয়েছে, লেটস সে সেটা ডেঙ্গু নিয়ে হয়েছে। ডেঙ্গু এর সম্পর্কে ঢাকা শহরের মানুষের নলেজ কেমন, অ্যাটিটিউড কেমন, পারসেপশন কেমন, এটা নিয়ে ঢাকা শহরের মানুষের উপর গবেষণা হয়েছে। একই গবেষণা যদি আমরা একই শিরোনাম রেখে নলেজ, অ্যাওয়ারনেস অ্যান্ড পারসেপশন অফ ডেঙ্গু ইন চিটং ডিস্ট্রিক্ট এ ক্রস সেকশন হিসেবে, মানে আমরা একটা চিটং ডিস্ট্রিক্টের উপর একই গবেষণা করলে সেটা ইউনিক হবে কিনা চ্যাট বক্সে জানান তো। ইয়েস, নো, অথবা এখানে ফ্যাক্ট আছে, মানে কোনটা? চ্যাট বক্সে জানান যে আপনাদের কি মনে হয় যে যেই গবেষণাটি ঢাকা শহরের উপর হয়েছে সেই গবেষণাটি আমরা চিটং শহরের উপর করতে পারবো কিনা, বা যেই গবেষণাটি কলকাতা শহরের উপর হয়েছে সেম শিরোনামে জাস্ট পপুলেশন চেঞ্জ করে এই গবেষণাটি আমরা ঢাকা শহরে করতে পারবো পারবো কিনা, এটা চ্যাট বক্সে জানান। সাকিব, সোহেব, আপনারা সবাই লিখতেছেন ইয়েস ইয়েস ইয়েস, ইউনিক হবে। সবাই লিখতেছেন ইয়েস, একজন লাবণ্য লিখছেন নো। আমরা ডিরেক্ট মাইক্রোফোনে না নিয়ে চ্যাট বক্সে লিখলে হবে। একজন বলছেন ইউনিক হবে, বেশিরভাগ লিখছেন ইউনিক হবে, কয়েকজন লিখতেছেন নো। আচ্ছা, নো নো, ইউনিক হবে কারণ চিটাং। আচ্ছা, ওকে, এটার উত্তরটা হচ্ছে, ব্যাপারটা বুঝেন, ইউনিক হবে কি হবে না সেটা ডিসাইড করবে যে ওই দুই এলাকার মানুষের ওই টপিকের কনটেক্সটে ডেমোগ্রাফি সেম কিনা, ওই দুই এলাকার মানুষের ডেঙ্গুর কনটেক্সটে ডেমোগ্রাফিক বৈশিষ্ট্য সেম কিনা। যেমন আপনি যেটা প্রমাণ করতে পারেন যে ঢাকা শহরের যে ভৌগোলিক অবস্থান আর চিটাগং শহরের যে ভৌগোলিক অবস্থান সেইটার মধ্যে ডিফারেন্ট আছে, এবং এই ডিফারেন্টের কারণে ডেঙ্গুয়ের যে ম্যানেজমেন্ট বলি বা ডেঙ্গুর যে উপদ্রব ছড়ানো এটার মধ্যেও তফাৎ হয়ে যাবে, বা ডেঙ্গু সম্পর্কে মানুষের জ্ঞানের ধারণাও ভিন্ন হবে, তাইলে এটা একটা ইউনিক গবেষণা হবে। মানে আপনি যদি বিভিন্ন আপনার রিসার্চের রেফারেন্স দিয়ে এটা প্রুভ করতে পারেন যে ঢাকা এবং চিটাং দুইটা ভিন্ন শহর, এবং এই দুই এলাকার মানুষের এই বৈশিষ্ট্যগুলো ভিন্ন, যার কারণে ডেঙ্গু নিয়ে তাদের চিন্তাধারাও ভিন্ন হইতে পারে, তাহলে এটা একটা ইউনিক রিসার্চ হবে। আর যদি আপনি দেখেন যে আগের গবেষণাটি হয়েছে ঢাকা শহরের একদম শহরের মানুষের উপর, আবার চিটং শহরের মানুষরাও তো ঢাকা শহরের মানুষদের মতো একই বৈশিষ্ট্য বহন করে। একই বৈশিষ্ট্য মানে, মানে ধরেন ঢাকা শহরের ডেঙ্গুর যেমন ম্যানেজমেন্ট, চিটং শহরের ম্যানেজমেন্ট সেম। তো এরকম যদি হয় তাহলে কিন্তু কাজটা নতুন ইউনিক হবে না। অর্থাৎ এটা ইউনিক হবে কি হবে না এটা নির্ভর করবে আপনার যুক্তির উপর। যেমন ওরা বলছে যে হাইল্যান্ড এবং লোল্যান্ড, যেমন আমরা দেখি যে বিভিন্ন গবেষণা, আর কিছু গবেষণা হয় আরবান এলাকার উপর, আবার সিমিলার টাইটেলে রুরাল এলাকার উপর হয়। কারণ আরবান এবং রুরাল সেটিংটা কিন্তু ভিন্ন। কিন্তু যেই গবেষণাটি এক শহরে হয়েছে একই টাইটেলে, প্রায় সিমিলার টাইটেলে, অন্য শহরে কিন্তু সাধারণত হয় না, কারণ দুইটা শহর মানে শহর টু শহর ডেমোগ্রাফিক বৈশিষ্ট্য কিন্তু সেম হয়। আপনি যদি প্রমাণ করতে পারেন ডিফারেন্ট, আপনি নতুন কাজ করতে পারবেন। এখন দেখেন, যেমন ধরেন এখন তো সবাই গবেষণা করবে নলেজ, অ্যাওয়ারনেস, পারসেপশন অফ ডেঙ্গু ইন নারায়ণগঞ্জ, গাজীপুর, সমানে করতে থাকবে। মানে সব 64 জেলা নিয়ে একই টাইটেল, মানে একই ধরনের টপিকে 64টা টাইটেল হয়ে যাবে। ঠিক আছে? এখন কথা হলো যে যেটা বললাম যে কাজের ইউনিকনেসটা প্রমাণ করতে হয়, আপনাকে প্রুভ করতে হবে কি যে দুই এলাকার মানুষ ডিফারেন্ট। কেউ যদি চিটাগংটাকে বেছে নিয়ে পার্বত্য এলাকা থেকে ডেটা নেয় তাহলে কিন্তু অনেকটা ইউনিক হয়ে যাবে। আবার যদি দুইটাই শহর, এরাও শহর ওরাও শহর, তাহলে কিন্তু ইউনিক হবে না। মানে আপনার ইউনিকনেসটা প্রমাণ করবে, মানে পপুলেশনের ইউনিকনেসটা, বৈশিষ্ট্যের ইউনিকনেসটা প্রমাণ করতে হবে। ফলে এখানে কোনো ইয়েস নো সরাসরি কোনো উত্তর নাই। যেমন আপনারা দেখবেন যে একই কাজ ইন্ডিয়া তো হয়, বাংলাদেশ হয়, কারণ দুই দেশের মানুষের আর্থিক অবস্থা থেকে শুরু করে সামাজিক অবস্থা ইত্যাদি অবস্থা ভিন্ন। ফলে একই টাইটেলের কাজ এই দেশও হয় ওই দেশও হয়। ঠিক ঠিক আছে, এই আর কি। তো এটাকে বলা হচ্ছে পপুলেশন গ্যাপ। আশা করি পপুলেশন গ্যাপ বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, এরপর আমরা আরো কিছু গ্যাপে আসি। এগুলো একটু লেস ইম্পর্টেন্ট, আমরা গুরুত্বপূর্ণ গুলো আগে বলছি। একটা গ্যাপ হলো এম্পিরিক্যাল গ্যাপ। এম্পিরিক্যাল গ্যাপ মানে আমরা অনেক সময় দেখবেন যে বিভিন্ন বিষয়ে থিওরি আছে,
কিন্তু থিওরি এর কোনো প্র্যাকটিক্যাল আর কোনো রিসার্চ হয়নি। থিওরি এর প্র্যাকটিক্যাল কোনো রিসার্চ আর হয়নি। এটাকে বলা হচ্ছে এম্পিরিক্যাল গ্যাপ। যেমন আমার সাবজেক্ট দিয়ে যদি আমি বলি, যে যেমন আমি হচ্ছে কারিকুলাম স্ট্রিমের স্টুডেন্ট। তো আমাদের কারিকুলামে বিভিন্ন মডেল আছে, যেমন টাইলরের মডেল, নিকোলাসের মডেল। আমরা থার্ড ইয়ার থাকতে এগুলো পড়ছি। যেমন টাইলর বলছে যে শিক্ষাক্রম তৈরি করতে গেলে এই 4টা ধাপ অনুসরণ করতে হবে, নিকোলাস বলছে না এই 5টা ধাপ অনুসরণ করতে হবে। এগুলো হচ্ছে ওনাদের থিওরি বা মডেল বা তত্ত্ব। কিন্তু এগুলা আদৌ মানে বাংলাদেশের প্রেক্ষিতে এগুলার কোনো আর ইম্পেরিক্যাল ইম্পেরিক্যাল মানে সরজমিনে আমরা যে মানুষের কাছ থেকে যাই যাই ইন্টারভিউ নেই বা সার্ভে করি, এটাকে বলে সরজমিনে রিসার্চ। তার মানে কি, এগুলা বইয়ের পাতায় থিওরি আছে কিন্তু প্র্যাকটিক্যাল গবেষণা নাই। এটাকে বলে এম্পিরিক্যাল গ্যাপ। তা আপনি যদি এরকম দেখেন যে আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চান সেটার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু প্র্যাকটিক্যাল কোনো রিসার্চ হয়নি, তাহলে এটা হচ্ছে এম্পিরিক্যাল গ্যাপের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে? সব ব্যাকগ্রাউন্ড আপনারা দেখবেন যে বিভিন্ন গবেষকরা বিভিন্ন মডেল দাঁড় করে রাখছে কিন্তু সেগুলো নিয়ে আদৌ কোনো প্র্যাকটিক্যাল রিসার্চ হয়নি। যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা নিয়ে তো বাংলাদেশে কোনো কাজ হয়নি, তাহলে আপনি কিন্তু সরেজমিনে কাজ করলে সেটা এম্পিরিক্যাল গ্যাপ ফুলফিল করবে। ঠিক আছে? এখানে বলছে যে ল্যাকিংস রিগোরাস ইম্পেরিক্যাল স্টাডি, মানে ইম্পেরিক্যাল স্টাডির মানে ল্যাকিংস আছে ডিসপাইট থিওরিটিক্যাল ইন্টারেস্ট। থিওরি আছে কিন্তু প্রায়োগিক রিসার্চ নাই। ঠিক আছে? এটাও কিন্তু সব ব্যাকগ্রাউন্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কারণ এটা শুধু যে থিওরিটা না, মানে থিওরি মডেল তত্ত্ব ডেভেলপ হয়ে আছে কিন্তু এটার কোনো প্র্যাকটিক্যাল প্রয়োগ নিয়ে কোনো রিসার্চ হয়নি। এটাকে বলা হচ্ছে এম্পিরিক্যাল গ্যাপ। আপনারা দেখেন বিভিন্ন টপিক পড়তে গেলে যারা ইকোনমিক্সের আছেন বা বিভিন্ন সাবজেক্টের, যে হ্যাঁ উম, ধরেন সরকার যদি ক্যাশ টাকা ছাপায় তাহলে এই 7টা সমস্যা হবে। এটা অলরেডি থিওরি আছে কিন্তু এই 7টা সমস্যা আদৌ হবে কিনা বাংলাদেশের মানুষের উপর কোনো এই রিসার্চ আর হয়নি। তাহলে আপনি নতুন একটা রিসার্চ করেন, এটা এম্পিরিক্যাল গ্যাপকে ফুলফিল করবে। ঠিক আছে? আশা করি এম্পিরিক্যাল গ্যাপ বুঝতে পারছেন। আমরা একটু পরে এআই এর কাজ দেখাবো, তখন দেখবেন বিষয়টা আরো ইজি হবে, মানে এতটা হার্ড হবে না। এরপর থিওরিটিক্যাল গ্যাপ। থিওরিটিক্যাল গ্যাপটা হচ্ছে এম্পিরিক্যাল গ্যাপেরই ঠিক উল্টা। অর্থাৎ এই বিষয়ে অলরেডি ফেনোমেনা মানে ঘটনাগুলো ঘটতেছে, আমরা নিত্য নৈমিত্তিক অনেক ঘটনা দেখতেছি, এটার পিছনে থিওরিটা আমরা জানি না। যেমন আমরা দেখি যে আহ, মালিক পক্ষ যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন আসলে কর্মচারীরা সবসময় বিরোধিতা করে, শুরুতেই বিরোধিতা করে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি কিন্তু এটার পিছনে থিওরিটা আমরা জানি না, মানে থিওরি নেই। অর্থাৎ প্র্যাকটিক্যাল নলেজ আছে, থিওরি নেই। ঠিক আছে? এটাকে বলে থিওরিটিক্যাল গ্যাপ। এটা করা আমাদের জন্য কঠিন, এটা অনেক সিনিয়র গবেষকরা করে, এটা আসলে আমরা জানার জন্য জানা আর কি। থিওরিটিক্যাল গ্যাপ যে থিওরিটা আপনার ডেভেলপ করতে হবে, প্র্যাকটিক্যাল বিষয়গুলো আছে থিওরি ডেভেলপ করতে হবে। ঠিক আছে? আর শেষটা যেটা প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ, এটাই বাদ আছে, এটা কম গুরুত্বপূর্ণ হলে বাদ, কিন্তু এটা অনেক কম গুরুত্বপূর্ণ না। প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ মানে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ মানে হচ্ছে যে আপনারা দেখবেন যে বিভিন্ন রিসার্চ যখন রিসার্চাররা করে তখন ওনারা ওনাদের গবেষণায় কিছু সাজেশন দেয় বা রিকমেন্ডেশন দেয়। সেই রিকমেন্ডেশনের উপর আপনি চাইলে রিসার্চ প্র্যাকটিক্যাল গবেষণা করতে পারেন। এটাকে বলে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ। যেমন যেমন আমাদের একটা কাজ ছিল ইবিএফ নিয়ে, এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং, মানে বাচ্চাদেরকে প্রথম 6 মাস দুধ পান করানোর যে বিষয়টা। তো প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ সেই গবেষণায় আমাদের একটা রিকমেন্ডেশন ছিল যে কর্মস্থলে ব্রেস্ট ফিডিং জোন করতে হবে, তারপর মাতৃত্বকালীন ছুটি বাড়াতে হবে। এগুলো ছিল ওই গবেষণার রিকমেন্ডেশন। হ্যাঁ, এখন নতুন রিসার্চাররা চাইলে হ্যাঁ এইবার ব্রেস্ট ফিডিং জোন নিয়ে তারা নতুন রিসার্চ করতে পারে। এবারে তারা প্র্যাকটিক্যালি এগুলা দেখতে পারে, অর্থাৎ একটা গবেষণার ফাইন্ডিংসের সূত্র ধরে তারা চাইলে প্র্যাকটিক্যালি আবার রিসার্চ করতে পারে। এটাকে বলে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ। মানে আমরা অলরেডি বিভিন্ন গবেষণা থেকে বিভিন্ন সাজেশন রিকমেন্ডেশন জানি কিন্তু সেটার প্র্যাকটিক্যাল চিত্রটা আমরা জানি না, এটাকে বলে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ। আপনি কিন্তু রিসার্চ আর্টিকেলে কোথাও ধরে ধরে বলা লাগবে না যে আমার এইটা প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ, এটা পপুলেশন গ্যাপ। আপনার গ্যাপটা ফুলফিল হইলে হবে যে রিভিউয়ার সে নিজেই বুঝে নেবে। এটাকে বলে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ। অর্থাৎ পূর্বের যে গবেষণাগুলো সেগুলাতে যে প্র্যাকটিক্যাল বিভিন্ন সাজেশন দিয়েছে সেগুলো নিয়ে রিসার্চ করা। এখন এই যে সামগ্রিকভাবে আমাদের আমাদের ক্লাসের অর্ধেক শেষ হয়েছে, একটু বুঝেন। আপনারা যারা এখানে আছেন আমি এটা বিশ্বাস করি সবাই রিসার্চ গ্যাপ কি এই জিনিসটা আপনারা মোটামুটি বুঝতে পারছেন। কিন্তু যদি আপনাদেরকে এখন আমি বলি যে অমুক টাইটেলে আপনাদেরকে যদি 20-30টা আর্টিকেল দেই, দিয়ে বলি এভিডেন্স গ্যাপ বের করতে, আপনারা কিন্তু পারবেন না। বা ম্যাথোডোলজিক্যাল গ্যাপ বের করতে আপনারা কিন্তু পারবেন না, মানে বেশিরভাগ ক্ষেত্রে পারবেন না। অর্থাৎ আপনারা আজকে ক্লাসটা সোফার এতটুকু বুঝতে পারছেন
কিন্তু এই গ্যাপগুলো আপনারা বের করে একটা নতুন টাইটেল ঠিক করতে কিন্তু এখনো পারবেন না। এটা আমি বুঝতে পারি, নলেজ হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি গ্যাপের উপর বেস করে আর্টিকেলের টাইটেল বানাইতে পারবেন না। আচ্ছা, ওকে। তো এখন হচ্ছে আমরা এই যে গ্যাপগুলো এতক্ষণ শিখলাম, এই গ্যাপগুলো আমরা কেমনে বুঝবো? তো হচ্ছে এই বিষয়ক প্রিভিয়াস আর্টিকেলগুলো, মানে আমি যেই টপিকে কাজ করতে চাই সেই টপিকের প্রিভিয়াস আর্টিকেলগুলো পড়লেই কেবল আমি এই গ্যাপগুলো আমি বুঝতে পারবো। প্রিভিয়াস আর্টিকেলগুলো দেখলে কেবল এই গ্যাপগুলা বুঝতে পারবো। প্রিভিয়াস আর্টিকেলগুলো কি, ধরেন এক সময় যখন এআই ছিল না, তখন আমাদের যারা সিনিয়র ওনারা কিভাবে করতো, ওনারা হয়তো ওনাদের টপিক রিলেটেড 30-40টা আর্টিকেল ডাউনলোড করতো। সেই 30-40টা আর্টিকেলের ধরেন ফলাফল পার্টটা দেখতো, ফলাফল পার্ট দেখে দেখতো যে কোনো এভিডেন্স গ্যাপ এখানে আছে কিনা, মানে এমন কোনো এভিডেন্স গ্যাপ আছে কিনা যেটা সবাই পাইছে একটা, আপনি আরেকটা পাবেন আপনার মনে হচ্ছে, অথবা সবাই যা যা পাচ্ছে সেটার মধ্যে এতই কন্ট্রাডিকশন আপনার মনে হচ্ছে নতুন করে রিসার্চ করা দরকার। তারা তখন আগের গবেষণাগুলোর ফলাফল পার্টটা খুলে দেখতো, দেখে চিন্তা করে দেখতে এখান থেকে কোনো এভিডেন্স গ্যাপ বের করা যায় যায় কিনা। অথবা ধরেন আপনার একটা মাথায় আইডিয়া আসছে যে আমি বাংলাদেশের ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম নিয়ে রিসার্চ করব। তখন আপনি রিলেভেন্ট আপনার সাধ্য অনুযায়ী 30-40 আর্টিকেল ডাউনলোড দিলেন, ডাউনলোড দিয়ে দেখলেন কি রে, বাংলাদেশের তো ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম নিয়ে এখন পর্যন্ত কোনো কাজই হয়নি। এই যে আপনি এতগুলো আর্টিকেল ঘাটলেন, দেখলেন, সিদ্ধান্ত নিলেন যে না কোনো কাজই হয়নি, এটাকে বলা হচ্ছে নলেজ গ্যাপ। এটাকে বলা হচ্ছে নলেজ গ্যাপ, ঠিক আছে? বা আপনি ওই 20-30টা আর্টিকেলের শেষে গিয়ে দেখলেন যে এটা এটা সাজেস্ট করতেছে বা ফিউচার রিসার্চারদেরকে এই পরামর্শ দিচ্ছে, কিন্তু আসলে কাজ কিন্তু হয়নি। এই হয়ে গেল প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ, ঠিক আছে? তারপর মেথোডোলজিক্যাল গ্যাপ কেমন? ওই যে আপনি যেই 40টা আর্টিকেল, 50টা আর্টিকেল বা কনফারেন্স পেপার আপনার সামনে আছে, আপনি সেগুলার মেথোডোলজি অ্যানালাইসিস করে দেখলেন কি বেশিরভাগ গবেষণাটি তো হচ্ছে ল্যাব বেস, অ্যাপ্লাইড রিসার্চ তো হয় নাই, বা বেশিরভাগ গবেষণা হচ্ছে কোয়ান্টিটিভ, কোয়ালিটেটিভ তো হয় নাই, বা মিক্সড মেথড তো হয় নাই। তারপর যদি প্রত্যেকটা আর্টিকেলের মেথোডোলজি অ্যানালাইসিস করেন সেটা আপনি বুঝতে পারবেন, মানে এইভাবে সবগুলা বুঝতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা এগুলা কেমনে বের করবো? আমরা তো আসলে আর্টিকেল পড়তে জানি না, এখানে যারা আছেন বেশিরভাগ কিন্তু আপনারা হয়তো আর্টিকেল পড়তে অভ্যস্ত না। যখন আমরা ক্লাসগুলো করব, ক্লাসগুলো শেষ করতে থাকবো, আর্টিকেল পড়তে অভ্যস্ত হয়ে যাবেন, তখন কোনো টুলস লাগবে না, এমনিতেই আপনারা এগুলা বের করে ফেলতে পারবেন। যেমন আমরা যারা খেলাধুলা পছন্দ করি, খেলাধুলার পাতা ওপেন করলেই, মানে পত্রিকা ওপেন করলে বুঝি যে কোথায় খেলাধুলার পাতা আছে। যারা আমরা বিনোদনের খবর পছন্দ করি, পত্রিকা ওপেন করলে কিন্তু বুঝি যে কোথায় বিনোদনের পাতা আছে। ঠিক তেমনি যখন আমাদের ক্লাসগুলো শেষ হতে থাকবে, আপনারা ইজিলি বুঝবেন যে রিসার্চ পেপারে কোন জায়গায় গেলে ফিউচার রিসার্চারদের সাজেশন গুলো দিচ্ছে ওগুলা পাবো, কোন জায়গায় গেলে মেথোডোলজির কথাগুলো পাবো। এগুলো আস্তে আস্তে আমরা এমনি বুঝবো। আপাতত আমরা এআই দিয়ে এগুলো একটু দেখি, ঠিক আছে? এআই কোথায় ব্যবহার করা যাবে কি যাবে না এটা নিয়ে আমরা লেকচার নাম্বার 11-এ কভার করবো। আপাতত আজকের ক্লাসের সাথে যতটুকু রিলেটেড শুধু অতটুকু দেখাচ্ছি, ওকে? আচ্ছা, আরেকটা জিনিস হলো আজকে ক্লাসের সাথে আমি কিছু ব্যাকগ্রাউন্ড বেস শিট বানিয়েছি, উদাহরণ আর কি। সব ব্যাকগ্রাউন্ডেরই আছে, ইঞ্জিনিয়ারিং, পিউর সায়েন্স, কলা অনুষদ, মোটামুটি সব ব্যাকগ্রাউন্ডের আছে, সোশ্যাল সায়েন্স, বিজনেস। তা আমি এই উদাহরণগুলো আমি দিয়ে দেবো আর কি আপনাদেরকে, বুঝছেন? যারা যে যার ব্যাকগ্রাউন্ড, আপনারা জাস্ট ওই উদাহরণগুলো ওইটার সাথে একটু কানেক্ট করে নিয়েন, ঠিক আছে? যেমন এটা হচ্ছে একটা মেবি বিজনেস ব্যাকগ্রাউন্ডের, তো এখানে বলতেছে যে এভিডেন্স গ্যাপ নিয়ে, যেমন কোনো কোনো গবেষণায় দেখা গেছে যে লিডারশিপ স্টাইলের কারণে এমপ্লয়ীদের প্রোডাক্টিভিটি বাড়ে। আর কোনো কোনো গবেষণায় দেখা গেছে না, এমপ্লয়ীদের বরং প্রোডাক্টিভিটিতে কনফ্লিক্ট তৈরি হয়। এবার আপনি চাইলে নতুন গবেষণা করতে পারবেন। এটা হচ্ছে একটা এভিডেন্স গ্যাপ, ঠিক আছে? আচ্ছা, তারপর এই যে আরেক কোন একটা সিস্টেম বিজনেসে ডেভেলপ করা হইলে কি সুবিধা হবে এটা নিয়ে কোনো রিসার্চ নাই, লিমিটেড রিসার্চ নাই, তা আপনি নতুন গবেষণা করবেন, বাংলাদেশের প্রেক্ষিতে আপনার নলেজ গ্যাপ ফিল আপ হয়ে যাবে। এরকম সবগুলা সাবজেক্টেরই আছে, ঠিক আছে? যে এখানে ইঞ্জিনিয়ারিং এর সিট আছে, মানে উদাহরণগুলা আছে আছে আর কি। যেমন ধরেন এই যে এই যে কোনো একটা সোলার প্যানেল, এটা আসলে ইনভায়রনমেন্টের কতটুকু হেল্প হবে কি হবে না সেটা নিয়ে অলরেডি পেপার নাই বাংলাদেশের প্রেক্ষিতে, আপনি নতুন নতুন কাজ করবেন, হয়ে গেল নলেজ গ্যাপ, ঠিক আছে? বা প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ হচ্ছে, যেমন যে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ কি, এখানে বললো যে আপনি হয়তো মানে আর্থকোয়াক, মানে বললো যে আর্থকোয়াক কিভাবে রোধ করা যাবে, এইটার টেকনিক গুলো আমরা জানি, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা কখনো মানে অ্যাসেস করে দেখা হয়নি, বা কোনো একটা নতুন মেথড আপনি প্র্যাকটিক্যালি এখন টেস্ট করে দেখবেন, এটা প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ, ঠিক আছে? এই যে ওয়াটার পিউরিফিকেশন যে সিস্টেম যে উদাহরণটা দিয়েছি, এটা আবার মেথোডোলজিক্যাল গ্যাপের মধ্যে আছে। তো এগুলো আপনারা নিজের উদ্যোগে নিজ নিজ ব্যাকগ্রাউন্ড গুলো দেখে নিন। আচ্ছা, এবার আমরা এআই এর বিষয়ে আসি। আপনাদের পুরো ক্লাসটাকে ইজি করে দেবে। দেখেন, যদি আপনি কোনো বিষয় সম্পর্কে ধারণা রাখেন তখন আপনাকে এআই হেল্প করবে। কিভাবে করবে দেখেন,
আচ্ছা, তো আমরা যারা এই গ্যাপ গুলো শিখলাম, আমরা এটা বুঝতে পারছি যদি আমরা বিভিন্ন আর্টিকেল ধরে ধরে এগুলো বের করে ফেলতে পারতাম, তাহলে আমরা ডিসাইড করতে পারবো যে আমরা আর্টিকেল ধরে ধরে সব মেথড বের করে ফেলতে পারতাম, আমরা ডিসাইড করতে পারতাম যে কোন মেথডে এখনো কাজ হয়নি। ঠিক আছে, ওকে, তো এই টুলস এর নাম হলো টাইপ সেট। এটার নাম ছিল টাইপ সেট, এবং সাই স্পেস নামক কোম্পানি তাকে কিনে নিছে, এই জন্য এটার নাম, যে আমি এখন টাইপ সেট আইও লিখে সার্চ করলে দেখবেন সাইস্পেস.কমে আমাকে নিয়ে যাবে। খেয়াল করেন যে আমি জাস্ট হচ্ছে typeset.com-এ গেলাম, টাইপসেট আইও, কিন্তু এখন মানে ওদের ওয়েবসাইটের নাম চেঞ্জ হয়ে গেছে। জাস্ট আপনার এটাই মনে রাখবেন, ওয়েবসাইটের নাম হলো সাইস্পেস.কম। সাইস্পেস.কম এটা হচ্ছে ওয়েবসাইট। এটার অনেক কাজ, মানে এটা একটা খুব ডাইনামিক ওয়েবসাইট, এটার অনেক কাজ। তো এর মধ্যে এটা অনেক কাজের মধ্যে আর কি একটা কাজ হচ্ছে আজকে আমাদের ক্লাসের সাথে রিলেটেড, শুধু আজকে ওইটুকুই দেখাবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন ধরেন আপনি কোন একটা টপিক আপনার পছন্দ, আপনি এক একজন তো আপনার এক এক টপিকে কাজ করতে চান, কোন একটা টপিক আপনার পছন্দ না, আপনি এই যে লেকচার 1 2 তে দেখানো নিয়ম অনুযায়ী আপনি 20 25টা আর্টিকেল ডাউনলোড দিচ্ছেন, ডাউনলোড দিয়ে আপনি আপনার ল্যাপটপে এগুলা সেভ রাখছেন। আচ্ছা, মানে আপনার ল্যাপটপে আপনার টপিক রিলেটেড এগুলা সেভ করা আছে, ঠিক ঠিক আছে। এইবার আপনি যদি এখানে মাই লাইব্রেরিতে যান, দেখেন এখানে লেখা আছে উপরে এই যে মাই লাইব্রেরি। এখানে যদি আপনি মাই লাইব্রেরিতে যান, মাই লাইব্রেরি, খেয়াল করেন, মাই লাইব্রেরি মানে আপনার ফোল্ডার গুলো এখানে পাবেন। আর নতুন করে ফোল্ডার বানাইতে হইলে দেখবেন এখানে একটা প্লাস চিহ্ন আছে, লেখা আছে ক্রিয়েট নিউ ফোল্ডার। এই ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করলে একটা নতুন ইয়ে পাবেন। তো আমি ধরেন আজকে ক্লাসের জন্য একটা ফোল্ডার বানাই, হ্যাঁ, ধরেন আমি ডেঙ্গু বিডি লিখে, ডেঙ্গু ধরেন বিডি, এই যে বিডি লিখে একটা ফোল্ডার বানাইলেন। আপনি আপনি যেই টপিকে কাজ করবেন সেই টপিক রিলেটেডই আপনি বানান, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার তো অলরেডি ফোল্ডার, মানে আপনার পিসিতে এগুলো আছে। তো আমরা সাইস্পেস.কমে গেলাম, এজ ইউজুয়াল নিয়ম একটা ফ্রি অ্যাকাউন্ট খুলবো। ফ্রি অ্যাকাউন্টের কাজ লিমিটেড, তবু ফ্রি অ্যাকাউন্ট দিয়ে মোটামুটি আছে, ক্লাসটা চলবে। তো টাইপসেট ওয়েবসাইটে গিয়ে মাই লাইব্রেরিতে গিয়ে আমরা হচ্ছে একটা ফোল্ডারের নাম করলাম, আচ্ছা, করে এরপর লেখা আছে আপলোড পিডিএফ। আপলোড পিডিএফ এ ক্লিক করলাম। আপলোড পিডিএফ এ এবার আমরা ক্লিক করে যেই আর্টিকেল গুলো আমার সংগ্রহে আছে, সেই আর্টিকেল গুলো, মানে আমি আমার টপিক রিলেটেড যে আর্টিকেল গুলো ডাউনলোড দিয়ে রাখছি, সেই আর্টিকেল গুলো আমি এখানে ছেড়ে দিলাম। খেয়াল করেন, আচ্ছা, সেই আর্টিকেল গুলো ছেড়ে দিছি আমি, মানে ছেড়ে দিছি মানে এখানে আপলোড দিছি, ঠিক আছে। আচ্ছা, মানে আমি আমার টপিক রিলেটেড যেমন সাতটা আর্টিকেল, সাতটা আর্টিকেল আমি এখানে ছাড়ছি। আচ্ছা, ছাড়ার পরে খেয়াল করেন কিন্তু খুব মনোযোগ দিয়ে, তা আমাদের এখন কি করা দরকার? আমাদের এখন করা দরকার, আমরা এই সাতটা আর্টিকেলে আমরা দেখতে চাই যে সাতটা আর্টিকেলের মেথড কি। আমরা দেখতে চাই এই সাতটা আর্টিকেলে ফিউচার রিসার্চ রিকমেন্ডেশন, মানে এই সাতটা আর্টিকেলের মধ্যে রিসার্চাররা ভবিষ্যৎ গবেষকদের উদ্দেশ্যে কোনো নসিহত করছে কিনা যে আপনারা এই এই বিষয়ে কাজ করেন। আমরা এটা জানতে চাই। এখানে 7টা হোক 70টা হোক, চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে চাই? একটা দেখতে চাই কি মেথড ইউজ করছে, তাহলে আমরা বুঝবো মেথোডোলজিক্যাল গ্যাপ, নতুন কোনো মেথোডোলজি আমরা ব্যবহার করতে পারবো পারবো কিনা। মেথোডোলজি বা মডেল, যারা ইঞ্জিনিয়ারিং আছে আপনারা চাইলে মেথোডোলজি জায়গায় মডেলও দিতে পারেন, ঠিক আছে। তো আমরা এই আর্টিকেল গুলা থেকে এই তথ্যগুলা নিয়ে নিতে চাই। ওকে, কেমনে নিবেন? এখানে বাই ডিফল্ট দেখবেন এখানে কিছু কমান্ড সেভ করা আছে। যেমন আমরা প্রথম গ্যাপটা পড়ছি কি, এভিডেন্স গ্যাপ। আপনি যদি বের করতে পারেন যে হ্যাঁ আপনার রিলেভেন্ট রিসার্চ গুলোর মধ্যে ফাইন্ডিংসে কন্ট্রাডিকশন আছে, এভিডেন্স গ্যাপের উপর কাজ করতে পারবেন। তাহলে আমরা এই যে ফাইন্ডিংস নামক শব্দে ক্লিক করলাম, ফাইন্ডিংস নামক শব্দে ক্লিক করার সাথে সাথে দেখবেন প্রত্যেকটা আর্টিকেলের মেইন ফাইন্ডিংস গুলো আপনার সামনে চলে আসবে। ওই আর্টিকেলটাকে স্ক্যান করে মেইন ফাইন্ডিংসটা চলে আসবে। তো ফাইন্ডিংসের সাথে আমাদের বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফিউচার রিসার্চ। দেখেন যে ফিউচার রিসার্চ কলামটা আমি প্লাস চিহ্ন দেবো, যদি এই কলামটা এই নামে কলাম না না থাকে, তাহলে এখানে এই যে ক্রিয়েট নিউ কলামে গিয়ে কলামটা বানাই নেবেন। আচ্ছা, তাহলে আমি এই যে একটা আছে কি ফিউচার রিসার্চ দিলাম, ফিউচার রিসার্চে ক্লিক করে ফিউচার রিসার্চে ক্লিক করার সাথে সাথে দেখবেন এই আর্টিকেল গুলাতে রিসার্চাররা এই টপিকে ভবিষ্যৎ গবেষকদের জন্য কি পরামর্শ দিয়েছে। হয়তো বলছে হ্যাঁ গবেষকরা তাই এই এই করতে পারবে, দেখবেন প্রত্যেকটা আর্টিকেলে ফিউচার রিসার্চারদেরকে কি কি পরামর্শ দিচ্ছে সেগুলো আছে। এই তথ্যগুলো কিন্তু আপনি আর্টিকেল ম্যানুয়ালি পড়তে গেলেও পাইতেন, আগের যুগের মানুষরা ম্যানুয়ালি করতে, এখন সবাই সফটওয়্যার দিয়ে করে, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এই দেখেন প্রত্যেকটা আর্টিকেলের ফিউচার রিসার্চ রিকমেন্ডেশন কি করছে, বললো যে হ্যাঁ ভবিষ্যৎ গবেষকরা শ্রীলঙ্কার লার্জ এরিয়ার উপর এই বিষয়ে কাজ করতে পারে। এটা হচ্ছে একটা, মানে ন্যাশনাল লেভেলে করতে পারে, এটা ছিল একটা এই গবেষণার রিকমেন্ডেশন, মানে ফিউচার রিসার্চ রিকমেন্ডেশন আর কি। এরকম প্রত্যেকটা রিসার্চের খেয়াল করেন
ফিউচার রিসার্চ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা যদি এরকম দেখেন, আমার টপিক রিলেটেড 30টা আর্টিকেলে যদি ফিউচার রিসার্চ রিকমেন্ডেশন বের করি, তাহলে এখান থেকেও তো আমি হয়তো, মানে এখান থেকে তো হয়তো আমি দুই একটা সাজেশন পাইতে পারি, যেটা আমার কাছে মনে হয় হ্যাঁ এটা নিয়ে তো ইউনিক, এটা নিয়ে কাজ করা যায়। তো এগুলো আমরা এক নজর একটা একটা করে দেখব। তারপর ধরেন আরেকটা হলো, একজন গবেষকের লিমিটেশন দিয়ে চাইলে আরেকজন গবেষক নতুন কাজ করতে পারে। লিমিটেশন মানে অনেক সময় আমরা নানান কারণে একটা রিসার্চে যা যা দরকার তা আমরা করতে পারি না। যেমন ধরেন আমাদের যে রিসার্চের ব্যাচ, এই রিসার্চের ব্যাচের একটা লিমিটেশন হলো, যদি আমরা সামনাসামনি অফলাইনে ক্লাসগুলো করতাম হয়তো আরেকটু আমাদের বেশি আউটপুট থাকতো। তাহলে এটা হচ্ছে একটা লিমিটেশন। এরকম রিসার্চাররা নিজেদের রিসার্চ আর্টিকেলে নিজেদের কিছু লিমিটেশন লিখে রাখে, যে হ্যাঁ আমি করছি কোয়ান্টিটিভ, ভবিষ্যতে কেউ যদি কোয়ালিটেটিভ করতো খুব ভালো হতো। আমি করছি শহরের উপর, কেউ যদি ভবিষ্যতে গ্রামের উপর করতো খুব ভালো হতো। আমি অমুক সফটওয়্যার ইউজ করেছি, যেমন ধরেন আমরা যারা সফটওয়্যার কিনতে পারি না বলি যে আমি আসলে অমুক সফটওয়্যারটা ইউজ করতে পারিনি। এরকম রিসার্চাররা নিজেদের নানা লিমিটেশনের কথা অনেক সময় পেপারে লিখে রাখে, সব পেপারে ম্যান্ডেটরি না কিন্তু লিখে রাখে। এবার সেই লিমিটেশন গুলো অ্যানালাইসিস করে আমরা চাইলে নতুন একটা টপিকের চিন্তা মাথায় নিতে পারি। যেমন আমরা ক্লাসের শুরুতে যে পেপারটা দেখাইছি, সেখানে একটা লিমিটেশন ছিল যে পূর্বের গবেষণাগুলো শুধুমাত্র লো ল্যান্ডে হয়েছে, কিন্তু হাইল্যান্ড লোল্যান্ড দুইটা কিন্তু কাভার করে নাই। ঠিক আছে। বা একটা লিমিটেশন ছিল যে পূর্বের গবেষণাগুলো ডেঙ্গু প্রবণ এলাকায় হয়েছে, কিন্তু ডেঙ্গু যে এলাকায় কম সেই এলাকায় হয় নাই। তাহলে দেখেন, এই উনি হয়তো এই পরামর্শটা পাইছে কোনো একটা পেপার থেকে, যেখানে রিসার্চার বলে দিছে যে আমি তো লোল্যান্ড এলাকায় করেছি, তোমরা যদি পারো হাইল্যান্ড লোল্যান্ড দুইটা এলাকায় তোমরা করতে পারো। তাহলে এই জিনিসটাকে বলে হতো যে একটা গবেষণার লিমিটেশন থেকে আরেকটা নতুন গবেষণার চিন্তা বা নতুন গবেষণার জন্ম নেওয়া। এখন লিমিটেশনটা কোথায় পাবেন? এবার এই কলামে গিয়ে যদি লিমিটেশন লেখেন, অথবা এখানে বাই ডিফল্ট সেভ করা আছে লিমিটেশন, এই যে লিমিটেশন লেখা আছে, দিলাম লিমিটেশন নামক কলামে। এবার দেখেন প্রত্যেকটা গবেষণার লিমিটেশন বললো যে এই গবেষণার লিমিটেশন এইটা, ওই গবেষণার লিমিটেশন এটা, প্রত্যেকটা গবেষণার কিন্তু লিমিটেশন এখানে আছে। ঠিক আছে। এটা আর কোনো 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 গবেষণায় লিমিটেশনটা দেয় না, তখন আবার টাইপসেট নিজেই বলে দেবে যে আমি এই পেপার ঘেটে কোনো লিমিটেশন আমি খুঁজে পাইনি। আর অনেকে বলতে পারেন ভাই টাইপসেট যে ইনফোগুলা দেয় এগুলা কি রিয়েল কিনা? রাইট, রিয়েল, মানে আমরা এটা চেক করে দেখছি, সে এমন না মানে চ্যাট জিপিটির মতো, মানে বা অন্য এআই টুলস এর মতো আনতে বানায় না, বরং সে এই তথ্যটা আছে বলেই সে এখানে দেয়। ঠিক আছে। এক যেমন এখানে দেখেন এ বলছে যে আমরা মাত্র 132 জন পার্টিসিপেন্ট এবং একটা সিঙ্গেল হাসপাতালের উপর করেছি। তো এটা একটা লিমিটেশন। ভবিষ্যতে যারা গবেষণা করবে তারা মাল্টিপল হাসপাতালের উপর বড় স্যাম্পল দিয়ে করতে পারে। এরকম আপনি যখন আপনার গবেষণা রিলেটেড ভালো ভালো আরো 20টা আর্টিকেলের লিমিটেশন দেখবেন, তখন আপনি কিন্তু বুঝবেন যে এই বিষয়ে কোন কোন জায়গাগুলোতে এখনো কিছু লিমিটেশন আছে, আপনি আসলেই কি সেটা হিট করতে পারেন কিনা, মানে সেটাতে কাজ করতে পারেন কিনা। এখানে আরো আরো অনেকগুলো অপশন আছে। দেখেন এই যে আমাদের ব্যাচের একজন আপু, মানে আপু বলতে উনার হাজবেন্ড আর কি ওনার জন্য কোর্স কিনেছে, তো মানে কালকেই কথা হলো। তো উনাকে হচ্ছে যে উনার অ্যাসাইনমেন্ট হচ্ছে ওনাকে একটা আর্টিকেল দিয়ে দিছে, বলছে ওই আর্টিকেল থেকে ওই আর্টিকেলের মেথড বের করতে, লিমিটেশন বের করতে, এগুলো বের বের করতে বলছে। আর আমি ওনাকে বলছি আপু আপনি জাস্ট হচ্ছে একটা ক্লাস পরেই আপনি এই তথ্যটা পেয়ে যাবেন, আপনি এই টুলস ব্যবহার করলে আপনার এই কাজটা ইজিলি আপনি বের করে ফেলতে পারবেন। এটা ম্যানুয়ালি করা যায়, কিন্তু ইজিলি আপনি সফটওয়্যারকে ইনস্ট্রাকশন দিলেই সে বের করে দেবে। তো যেটা বললাম দেখেন কত ইজিলি সে আমাদেরকে এখন এই লিমিটেশন গুলাও দিয়ে দিচ্ছে। ঠিক আছে। মোস্ট অফ দা ক্ষেত্রে সে খুব ভালোভাবে দেয়, হয়তো মাঝে মাঝে ভুল ত্রুটি আমি জানি না হয় কিনা। এখন যারা ফ্রি ভার্সন ইউজ করতেছি মন খারাপের কিছু নেই, ফ্রি ভার্সনে 3টা কলাম পর্যন্ত বের করা যায়, পেইড ভার্সনে আনলিমিটেড। আর ফ্রি ভার্সনে হয়তো আরো কিছু লিমিটেশন থাকতে পারে, আমি যদি পেইড ইউজার আমি জানি না। আপাতত আমরা ফ্রি ভার্সনটা ইউজ করি। মানে আপনারা যদি কেউ কিনতে চান, এগুলো পার ইয়ার অনেক দাম, মান্থলি মনে হয় $20, ডিসকাউন্ট দিয়ে $12, তাও মান্থলি প্রায় 1500 টাকা। তো এত এত টাকায় কিনা তো কঠিন। তো চাইলে শেয়ারে কিনা যায়, যেমন আমরা আগের ব্যাচে শেয়ারে দিয়েছিলাম, আমরা আগের ব্যাচের জন্য প্রায় 4টা অ্যাকাউন্ট কিনছিলাম। তো সেই 4টা অ্যাকাউন্ট আমরা মানে প্রায় হচ্ছে বেশ, মানে কয়জন সাথে শেয়ারে আমরা সেল করেছিলাম আর কি, পার অ্যাকাউন্ট মেবি 4200 করে, এটা প্লাস মাইনাস হইতে পারে। তো যদি আমরা এরকম সেল করি আমরা এটা জানাবো, কারো প্রয়োজন হলে রনি ভাইকে জানিয়ে রাখবেন, উনি নোট রাখবে যদি আমরা কখনো এটা কিনি গ্রুপ ওয়াইজ। হয়তো একটা অ্যাকাউন্টের দাম হলো 16,000 টাকা, 4জন ইউজ করলে 4,000 টাকা করে পড়বে। বা একটা অ্যাকাউন্টের দাম 12,000, 4জন ইউজ করলে এত টাকা করে পড়বে এরকম। ঠিক আছে। বা আপনারা অন্য চাইলে নিজের কার্ড ব্যবহার করেও কিনতে পারেন এদের ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটটা ভালো, অনেক মাল্টিপল কাজ করা যায়। তো যাই হোক, তো
তো যেটা বললাম যে এই যে আমরা গ্যাপের বিষয়গুলো দেখেন, আগের যুগের মানুষরা করতো কি, তারা প্রত্যেকটা আর্টিকেল পড়ে পড়ে কি মেথডে কাজ হয়েছে, কি লিমিটেশন আছে, এগুলার সামনে রেখে তারপর বুঝতো যে এখানে কি লিমিটেশন আছে। আর এখন আপনি টুলস দিয়ে এটা বের করতে পারবেন। আপনি চাইলে এটাকে এক্সেল আকারে, এই যে যা যা আমরা বের বের করছি সেগুলাকে যে এক্সেল বা সিএসভি ফরম্যাটে সেগুলাকে বের করতে পারবেন। এই যে আমি এখন সিএসভি দিছি, সে হয়তো ডাউনলোড করে দেবে কিছুক্ষণের মধ্যে। তো আমি যেটা বললাম আর কি, যে এই যে বিষয়টা দেখেন কতটা ইজি বানাই দিছে না। আমরা যদি রিলেভেন্ট ভালো ভালো আর্টিকেল নামাইতে পারি, তাহলে আমরা তো এই টুলসটা ইউজ করেই অনেক গ্যাপ আমরা বের করে ফেলতে পারবো। ইভেন যারা এখানে রিভিউ আর্টিকেলের কাজ করবেন, আমরা লেকচার নাম্বার 13-14 এটা শেখাবো, এই টুলসটা ব্যবহার করে এথিক্যালি কোনো ভায়োলেশন না করেই কিন্তু আপনি রিভিউ আর্টিকেলের কাজে হেল্প পেতে পারবেন, মানে কিছুটা করতে পারবেন আর কি। তো এই যে আমাদের এই যে এটা ডাউনলোড হয়ে গেছে, যদি আমরা পিসিতে যাই দেখবেন এটা পেয়ে যাবেন। আমাদের কোথায় ডাউনলোড হয়েছে দেখি, এই যে ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি ওপেন করলেই দেখবেন আপনি এটা পেয়ে গেছেন, ঠিক আছে। মানে এই যে আমরা এতক্ষণে বের করলাম, এই যে ফিউচার রিসার্চ কি, তারপর লিমিটেশন কি, ঠিক আছে, ফাইন্ডিংস কি। ও আপনি চাইলে মেথডও বের করতে পারেন। আমি যদি একটা কলাম দিতাম, দেখেন আমি যদি আরেকটা কলাম দিতাম, আরেকটা কলাম কি, মেথড, এই যে মেথড ইউজ, তাহলে কিন্তু মেথড, বিশেষ করে যারা এখানে ইঞ্জিনিয়ারিং পিউর সায়েন্সে আছেন, আপনাদের মেথড শব্দটা অথবা ম্যাটেরিয়ালস শব্দটা দিতে পারেন। যারা লাইফ সায়েন্সে আছেন ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথড দিতে পারেন, বা শুধু ম্যাটেরিয়ালস দিতে 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 পারেন। এগুলা ক্লাস করতে করতে এমনি বুঝবেন। এখানে দেখেন, এখানে বললো যে র্যান্ডম স্যাম্পলিং মেথড, এখানে বললো যে ইন্টারভিউ কোশ্চেনিয়ার, এখানে বললো যে, আচ্ছা, এখানে বলছে ক্রস সেকশনাল। এই শব্দগুলো আপনারা আস্তে আস্তে বুঝবেন। আমি বললাম যে এটা, যে মেথোডোলজির ইউনিকনেস হলো নতুন কাজ আপনারা করতে পারবেন মেথোডোলজির ইউনিকনেসকে চিন্তা করে। তাহলে আমাদের রিসার্চ গ্যাপটা তো আসলে, মানে এটা কিন্তু খুবই ট্রিকি একটা টপিক। অনেক সময় আমরা এমনিতে রিসার্চ গ্যাপ ফুলফিল হয়ে যায়, আবার অনেক সময় কিন্তু এটা অনেক কাঠখড় পোড়ায় আমাদের করতে হয়। তবে আমরা রিসার্চ করতে গেলে অবশ্যই যারা বুঝে তাদেরকে জিজ্ঞেস করি যে ভাই এটা এটা কি গ্যাপ আছে কিনা, নিজে ভালো মতো সার্চ করে তারপর আমরা সিদ্ধান্ত নেব। তাহলে এই টুলস আমাদেরকে ইনফোগুলা বের করে দিতে হেল্প করবে। আমরা তখন ডিসাইড করতে সুবিধা হয় আর কি, যে গ্যাপ কেমন আছে। তবে আপনাদেরকে একটা জিনিস আবার আশ্বস্ত করি, যে বাংলাদেশে কিন্তু রিসার্চ অনেক কম হয়। যেটা আমি আগে বলছি, কেউ যদি বাংলাদেশের প্রেক্ষিতে যে কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো রিসার্চ করেন, মোস্ট লাইকলি দেখবেন এটা ইউনিক রিসার্চ হয়ে যায়। মানে বাংলাদেশে আপনি যেটাই করবেন দেখবেন যে এটা নিয়ে তেমন কাজ হয়নি, কারণ বাংলাদেশের রিসার্চ সেক্টরটা আসলে খুবই অবহেলিত। যেমন আমি আমার সেক্টরে যে কাজই করি দেখেছি এটাই ইউনিক, কারণ খুব কাজ তো আসলে হয়নি, ঠিক আছে। এত বড় একটা ফিল্ড, পুরো বছরে 100 আর্টিকেল ভালো জার্নালে যায় না। তো এরকম আপনাদের ফিল্ডেও দেখবেন যে ইউনিক কাজ হয়তো অনেক কম। হ্যাঁ, যেই যেই সাবজেক্টগুলো খুব কমন সাবজেক্ট তারা হয়তো এতটা ইউনিক ইজিলি পাবেন না। আবার কমন সাবজেক্টের সুবিধা হলো তাদের এরিয়া অনেক বেশি, তারা আবার এই দিক দিয়ে সুবিধা পাবেন। এই হলো আমাদের গ্যাপের আলাপ। এখন আমরা দেখব যে গ্যাপ থেকে রিসার্চ গ্যাপ থেকে আমরা আসলে কিভাবে রিসার্চ টাইটেল নেব। টাইটেলটাই তো আমাদের, যেটাকে বলে মঞ্জিলে মাকসুদ। মানে আমি, আমার রিসার্চে লাগবে কি, কেউ তো আর রিসার্চ গ্যাপ দেখে না, সে দেখবে আমার টাইটেলটা, আমার পেপারে আমার টাইটেলটা থাকবে। টাইটেল কিভাবে ঠিক করবো আর টপিক কিভাবে ঠিক করবো, এখন এই বিষয়ে কথা হবে। এখন দেখবেন এটা খুবই ইজি, মানে এখন আপনার জন্য এটা খুব ইজি হয়ে যাবে। ওকে, তো কেন ইজি বলতেছি। আচ্ছা, খেয়াল করেন, আমরা প্রথম ক্লাসে কিছু সাবজেক্ট ভিত্তিক কিছু টাইটেল আপনাদেরকে দেখাইছিলাম। এটা কিন্তু সব সাবজেক্টের জন্য খুব সুন্দরভাবে মিলে যাবে। দেখেন, ইঞ্জিনিয়ারিং কিছু টাইটেল, অন্য অন্য ব্যাকগ্রাউন্ডেরও দেখাইছি। দেখেন, টপিকের আলাপটা বলি। আগে আমরা যখন টপিকের ক্লাস নিতাম আমরা অনেক বেশি আলোচনা করতাম, কিছু শিট দেখাতাম। কিন্তু এখন প্রযুক্তি এসে আমাদের এখন আর শিট দেখানোর প্রয়োজন নেই। এখন এটা আরো ইজি করে দিছে। কেমনি ইজি করে দিছে দেখেন, মনে করেন এখানে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা একটা চ্যাট বক্সে লিখবেন আপনার কে কোন বিষয় নিয়ে কাজ করতে চান। চ্যাট বক্সে লিখেন। তো কেউ হয়তো বলবেন ভাই আমি বায়োফ্লকে কিভাবে মাছ চাষ করে নিয়ে কাজ করতে চাই, কেউ বলবেন আমি হয়তো একটা নতুন একটা টুলস যেটা রোগ ডিটেকশন করে সেটা বের করতে চাই, কেউ বলবেন আমি ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চাই, কেউ বলবেন আমি হালাল ট্যুরিজম নিয়ে কাজ করতে চাই, কেউ বলবেন ব্লু ইকোনমি নিয়ে কাজ করতে চাই। একটু চ্যাট বক্সে লিখেন তো আপনারা কোন বিষয় নিয়ে কাজ করতে চান। দেন আমি আপনাদের রিপ্লাইতেই টপিকের ইস্যুগুলো বুঝাই দিচ্ছি। চ্যাট বক্সে একটু লিখেন আপনি কোন, ওকে কেউ, আমি সবারটা কিন্তু পড়তেছি না, আমি দুই একজনেরটা পড়তেছি, কেউ আবার মনে না করি যে ভাই আমারটা মনে হয় পড়তেছে না। আচ্ছা,
ওকে, একজন বলছেন সাস্টেনেবিলিটি অ্যাকাউন্টিং, একজন বলছেন মেরিটাইম সেক্টর নিয়ে বা মেরিটাইম ইকোনমিক্স নিয়ে কাজ করতে চাই, একজন বলছেন কম্পোজিট ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতে চাই, একজন বললেন মেশিন লার্নিং, একজন বললেন এফডিআই বিহেভিয়ারাল ফাইন্যান্স, সোলার ডারিয়ার, একজন বললেন এইচআরএম নিয়ে, মেডিকেল প্লান্ট নিয়ে, না আচ্ছা মেডিসিনাল প্লান্ট নিয়ে। ওকে, অনেক কমেন্ট আছে যে ক্লিনিক্যাল নিউট্রিশন, হেলথ ইকোনমিক নিয়ে। এই যে আপনারা নামগুলা বলতেছেন, আমি জিজ্ঞেস করার উদ্দেশ্য হলো, একজন বলছেন ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আপনি কাজ করতে চান, একজন বললেন যে ইম্প্যাক্ট অফ এআই ইন এডুকেশন, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এডুকেশনে কিভাবে যায় এটা নিয়ে কাজ করতে চান। ওকে, মানে অনেকে অনেকটা বলতেছেন, একজন বলছেন এআই টুলস ব্যবহার করে কৃষকরা কিভাবে সহজে চাষাবাদ করতে পারে এটা নিয়ে করছেন, স্পেস ম্যাটেরিয়ালস, আরো আরো, মানে বলে শেষ করা যাবে না। আপনার অনেকগুলা নাম বললেন এখানে, আমিও নামগুলা অনেকগুলো হচ্ছে কনজারভেশন। আমি কিন্তু সবারটাই দেখছি, যাদেরটা বলি নাই কেউ আর মনে করি না যে আমারটা দেখে নাই। একজন লিখছেন অ্যাসাইলাম এন্ড রিফিউজি, ইনফেকশাস ডিজিজ মডেলিং, ইসলামিক ফাইন্যান্স। ওকে, এই যে আপনার নামগুলা বললেন, ইসলামিক ফাইন্যান্স, কেয়ার ইকোনমিক, অ্যাসাইলাম, এই যে আপনারা নামগুলা বললেন, এগুলাকে বলে টপিক, বা আরো সহজে বললে এটাকে বলে ব্রড টপিক। একজন বললেন রোহিঙ্গাদের নিয়ে। এই যে আমাদের কেউ যখন জিজ্ঞেস করে যে ভাই আপনি কি নিয়ে কাজ করেন বা আপনার টপিকটা কি, আমরা যে উত্তরটা দেই এটাকে বলে ব্রড টপিক, এটাকে বলে ব্রড টপিক। তো রিসার্চ কিন্তু কখনো ব্রড টপিক নিয়ে হয় না, রিসার্চ হয় স্পেসিফিক টপিক নিয়ে, মানে ব্রড টপিকের আন্ডারে কোনো একটা টপিক নিয়ে রিসার্চ হয়। যেমন কেউ আমাকে জিজ্ঞেস করলো যে ভাই তুমি কি নিয়ে কাজ করো, আমি বললাম ভাই আমি তো প্রাইমারি এডুকেশন নিয়ে কাজ করি। তো প্রাইমারি এডুকেশন কি স্পেসিফিক না? আমি যদি বলতাম ভাই আমি প্রাইমারি এডুকেশনে টিচারদের আসলে বেতন ভাতা কম হওয়ার কারণে একাডেমিক পারফরমেন্সে প্রভাব পড়ে কিনা সেটা নিয়ে গবেষণা করতে চাই, দেখেন আমি যদি কথাটাই ভাই বলতাম যে আমি প্রাইমারি স্কুলে টিচারদের বেতন ভাতা কম হওয়ার কারণে শিক্ষার্থীদের একাডেমিক পারফরমেন্সে প্রভাব পড়ে কিনা আমি এটা নিয়ে গবেষণা করতে চাই, তখন কিন্তু স্পেসিফিক হয়েছে। হুম। এখন আপনারা এখানে যেগুলোর নাম বলছেন এগুলো একদমই ঠিক আছে, এগুলো হচ্ছে ব্রড টপিক। এই ব্রড টপিক গুলার আওতাভুক্ত কোনো একটা সাব টপিকে আপনার গবেষণা করতে হবে। আবার বলছি, এই ব্রড টপিক গুলার আওতাভুক্ত কোনো একটা সাব টপিকে আপনার গবেষণা করতে হবে, ঠিক আছে? যেমন একজন বললেন আমি ক্যাশলেস ব্যাংকিং ইন বাংলাদেশ, মানে ক্যাশলেস ব্যাংকিং, এটা আপনি আপনার গবেষণার টপিক। তো আপনি এটা এটা নিয়ে আপনি কাজ করতে চান, তা আপনি যেটা নিয়ে কাজ করতে চান এটা হচ্ছে একটা ব্রড টপিক। এইটার অন্তর্গত কোনো একটা স্পেসিফিক এরিয়া আপনাকে বেছে নিতে হবে, ঠিক আছে? এখন দেখেন এই যে টাইটেলগুলো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে যে দ্য রোল অফ টেলিমেডিসিন ইন ইমপ্রুভিং হেলথ কেয়ার অ্যাক্সেস ইন বাংলাদেশ। আচ্ছা, বলেন তো এখানে ব্রড টপিক কোনটা বা মূল সেন্ট্রাল টপিক কোনটা, যেটা আমি হলুদ করে রাখছি দুইয়ে, চ্যাট বক্সে বলেন তো। শফিউল তৌফি আপনারটাও দেখছি, ওকে। আমি যে হলুদ করে রাখছি এখানে সেন্ট্রাল টপিক কোনটা দুইয়ের, এখানে সেন্ট্রাল টপিক টেলিমেডিসিন। কেউ যদি জিজ্ঞেস করে আপনি কি নিয়ে কাজ করতে চান, আমরা বলবো ভাই আমি টেলিমেডিসিন নিয়ে কাজ করতে চাই, আমি টেলিমেডিসিন নিয়ে কাজ করতে চাই। এখন ওনার যদি রিসার্চের টাইটেল হতো রোল অফ টেলিমেডিসিন, টেলিমেডিসিনের ভূমিকা, টেলিমেডিসিনের সমস্যা, তাহলে কিন্তু এটা ব্রড টপিক হতো, এটা কিন্তু রিসার্চ আর্টিকেল হবে না। কিন্তু যদি কেউ একটু স্পেসিফিক করে দেয় দ্য রোল অফ টেলিমেডিসিন ইন ইমপ্রুভিং হেলথ কেয়ার অ্যাক্সেস ইন রুরাল এরিয়া, দেখেন কাজটা হবে রুরাল এরিয়ায়। কেন টেলিমেডিসিন? হেলথ কেয়ার অ্যাক্সেস ইমপ্রুভ করার জন্য। তাহলে এটা হচ্ছে একটা শিরোনাম, মানে এখন দেখতে এটাকে শিরোনামের মতো দেখা যাচ্ছে। তার মানে আমরা ব্রড টপিক থেকে আরো স্পেসিফিক টপিকে যাওয়া লাগবে, ব্রড টপিক থেকে আরো স্পেসিফিক টপিকে যাওয়া লাগবে, ঠিক আছে? এ আর কি। যেমন এখানে আরো আরো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের আমরা অন্যান্য শিরোনামও নিতে চাই, যেমন দেখা গেছে কি স্মার্ট সিটিজ অ্যান্ড সাস্টেনেবল আরবান প্ল্যানিং, দ্য রোল অফ ইন্টারনেট অফ থিংস ইন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আমরা বুঝতে পারি যেখানে স্মার্ট সিটি বা আরবান প্ল্যানিং নিয়ে গবেষণা চলতেছে, আমরা এইভাবে বলতে পারি। এরপর আমরা আরো এই যে এখানে কোন মেথড ইউজ করতেছে কিভাবে করতেছে সেটা আরো ডিটেলস বিষয় আর কি, ঠিক আছে? একটা সহজ উদাহরণ দেখেন, যে এখানে লিখছে যে শিরোনামটা কি, দ্য ইকোনমিক্স অফ অর্গানিক ফার্মিং, এ কম্পারেটিভ অ্যানালাইসিস অফ কস্ট অ্যান্ড বেনিফিট। তো বলেন তো এখানে আমাদের সেন্ট্রাল টপিক কি, ব্রড টপিক? সংক্ষেপ নাম লিখলে হবে, মানে প্রথম শব্দ দিয়ে। এই যে আমি যে মার্ক করছি এখানে সেন্ট্রাল টপিকটা কি, সেন্ট্রাল টপিক কি ইকোনমিক্স, না অর্গানিক ফার্মিং, নাকি কস্ট অ্যান্ড বেনিফিট? যে কোনো আমরা দেখে বুঝতেছি, মানে কেউ যদি আমাকে জিজ্ঞেস করবে আপনি কি নিয়ে কাজ করেন, আমি বললাম আমি অর্গানিক ফার্মিং নিয়ে কাজ করি। অর্গানিক ফার্মিং এর কি নিয়ে কাজ করি? অর্গানিক ফার্মিং এর যে ইকোনমিক্স এর কস্ট বেনিফিট নিয়ে কাজ করি।
এখানে অর্গানিক ফার্মিং হচ্ছে আমাদের মেইন টপিক বা ব্রড টপিক, কিন্তু রিসার্চ করতে হবে স্পেসিফিক টপিকে। এখন এটা বলতেছি এই জন্যই যে আমরা অনেকেই ব্রড টপিকটা বুঝি, কারণ আমরা সাবজেক্টের নাম জানি, কিছু টপিক মাথায় আছে, কিন্তু স্পেসিফিক টপিক আমরা জানি না। কিন্তু এখন খেয়াল করেন, আপনি যদি এখন চ্যাট জিপিটিকে যদি এটাই বলেন, চ্যাট জিপিটি যদি বলেন যে আমার টপিক হচ্ছে অর্গানিক ফার্মিং, হ্যাঁ, এই দেখেন চ্যাট জিপিটি যেটা বলেন যে ভাই আমার টপিক হচ্ছে অর্গানিক ফার্মিং, তুমি অর্গানিক ফার্মিং টপিকে আমাকে কিছু স্পেসিফিক টপিক দাও যেটা নিয়ে আমি কাজ কাজ করতে পারি। দেখেন আমি চ্যাট জিপিটি ঠিক এটাই বলবো, খেয়াল খেয়াল করেন কিন্তু, আমার গবেষণার টপিক হচ্ছে অর্গানিক ফার্মিং, তুমি আমাকে এই টপিকের অন্তর্গত কিছু স্পেসিফিক টপিক দাও এবং সেই টপিকগুলোর অধীনে শিরোনাম তৈরি করে দাও এবং সেটিকে লিস্ট আকারে দাও। তা আমি বললাম যে চ্যাট জিপিটিকে বা যে জেমিনিকে আমি বললাম যে আমার গবেষণার টপিক হচ্ছে অর্গানিক ফার্মিং, ঠিক আছে, তুমি আমাকে এই টপিকের অন্তর্গত স্পেসিফিক টপিকে, আচ্ছা স্পেসিফিক টপিকে শিরোনাম তৈরি করে দাও। আমি বললাম স্পেসিফিক টপিকে, মানে এর অন্তর্গত স্পেসিফিক টপিকে শিরোনাম তৈরি করে আমি লিস্ট আকারে দিতে বলছি। ওকে, এবার আমি যদি চ্যাট জিপিটি ফ্রি ভার্সনে যাই, ফ্রি ভার্সন তো সবার ফোনে আছে তাই না, পেইড ভার্সন না সবার কাছে নাই, ফ্রি ভার্সন আছে। ফ্রি ভার্সন তাহলে আমি এটাই বললাম যে আমি টপিকে অর্গানিক ফার্মিং, এটা হচ্ছে আমার ব্রড টপিক, মাই রিসার্চ টপিক ইজ অর্গানিক ফার্মিং, প্লিজ গিভ মি সাম স্পেসিফিক টপিক আন্ডার দিস টপিক অ্যান্ড গিভ মি, তুমি আচ্ছা গিভ মি সাম স্পেসিফিক টাইটেল, হ্যাঁ আমাকে কিছু স্পেসিফিক টাইটেল দাও, বা রিসার্চ টাইটেল বলে দিন, কারণ সে তো বুঝবেন আপনি কি রিসার্চের কাজে ইউজ করবেন নাকি। রিসার্চ টাইটেল, আবার রিসার্চের অনেকগুলো টাইপ আছে, আপনি যদি প্রাইমারি রিসার্চ করেন, আমরা কিন্তু আজকে যাবো সব প্রাইমারি রিসার্চের কথা, আমি যদি গিভ মি সাম স্পেসিফিক প্রাইমারি রিসার্চ টাইটেল, প্রাইমারি কথাটাও লিখে দিলাম, আমাকে কিছু প্রাইমারি রিসার্চ টাইটেল দাও এইটার ইয়েতে আর কি, ঠিক আছে। এখন দেখেন আমি বলছি লিস্ট আকারে দিতে, আচ্ছা এখন দেখেন খেয়াল করেন চ্যাট জিপিটি আমাদেরকে অনেকগুলা শিরোনাম বানাই দিছে কোন টপিকে, অর্গানিক ফার্মিং কে মেইন মেইন সেন্ট্রাল টপিক রেখে সে আমাদেরকে এখনো 10টা বা 20টা সে শিরোনাম দিয়ে দিছে, ঠিক আছে, 10টা বা 20টা শিরোনাম দিয়ে দিছে। আমি যদি তাকে এটাও বলতাম যে বাংলাদেশ বেজ, মানে টাইটেল গুলো যেন বাংলাদেশ রিলেভেন্ট হয়, এই যে বাংলাদেশ বেজ, আপনারা যারা বাংলাদেশে কাজ করবেন বেশিরভাগ প্রাইমারি সেটা কিন্তু বাংলাদেশ বেজ হবে, আমি যদি বলি বাংলাদেশ বেজ, তাকে আরেকটাই মানে এটা আপনি ওই নির্দেশনায় বলে দিলে হইতো যে বাংলাদেশ বেজ। এখন এখন দেখেন সে আমাকে দিচ্ছে যে কি কি শিরোনাম দিচ্ছে দেখেন, ইম্প্যাক্ট অফ অর্গানিক ফার্টিলাইজার অন সয়েল ফার্টিলিটি অ্যান্ড ক্রপ ইয়েল্ড ইন বাংলাদেশ রুরাল ফার্ম, একটা শিরোনাম দিল, দিল যে অ্যাডাপ্টেশন অ্যান্ড চ্যালেঞ্জ অফ অর্গানিক ফার্মিং এবং স্মল হোল্ডার ফার্মার ইন বাংলাদেশ। আচ্ছা দেখেন আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর বিভিন্ন এরিয়ার অর্গানিক ফার্মিং নিয়ে কিন্তু সে শিরোনাম দিচ্ছে। অ্যাসেসমেন্ট অফ মার্কেট ডিমান্ড অ্যান্ড কনজিউমার প্রিফারেন্স ফর অর্গানিক প্রোডাক্ট ইন আরবান বাংলাদেশ, কত সুন্দর শিরোনাম দেখেন। এবার আপনাদের একটা প্রশ্ন করি, বলেন তো এই শিরোনামটা যদি আমি নিই, এই 6 নাম্বার শিরোনাম, তাহলে কি রিসার্চ করলে সেটা হবে কিনা, রিসার্চ গ্যাপ ফিল আপ করবে করবে কিনা। আমরা তো মনে করেন কিছু জানি না, আমি শুধুমাত্র জানি আমি অর্গানিক ফার্মিং নিয়ে কাজ করবো, চ্যাট জিপিটি কে বললাম এটা স্পেসিফিক টপিকে আমাকে কিছু শিরোনাম বানাই দাও, সে আমাকে 20টা শিরোনাম দিল। সে যে শিরোনামগুলো আমাকে দিল, যদি আমি এখন ওর শিরোনামটাই পিক করি, তাহলে কি রিসার্চ হবে কিনা বলেন তো। একজন বলছেন হবে না, নুমান ভাই বলছেন হবে না, ওকে, নো, নো এর সংখ্যাটাই বেশি, নাকি এখানে ফ্যাক্ট আছে, মানে আসল কথা কিন্তু কেউ লিখতেছেন না এখানে, ইয়েস নো চাইতে একটা আসল কথা আছে, সেটা হলো এক কথা উত্তর হচ্ছে যে হ্যাঁ রাইট, একজন বলছেন অলরেডি, এক দুজন বলছেন অলরেডি, রাইট, সেটা হলো চ্যাট জিপিটি বানাই দিছে বলে এই টাইটেল ধরা যাবে না, এটা হচ্ছে একেবারেই আমাদের ভুল ধারণা। সেটা চ্যাট জিপিটি বানাইছে না জেমিনি বানাইছে, না আপনি হুট করে স্বপ্নে পাইছেন, না আপনাকে কেউ সাজেস্ট করছে, ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এই টাইটেলটা আপনি নিলেন, নেওয়ার পরে আপনি দেখবেন এটা রিসার্চ গ্যাপ আছে কিনা। আমার কথা কথা বুঝছেন, আমি এই যে 6 নাম্বার টাইটেলটা আমি নিলাম, নেওয়ার পর আমি রিলেভেন্ট বিভিন্ন আর্টিকেল খুঁজলাম, খুঁজে আমি দেখবো রিসার্চ গ্যাপ আছে কিনা। রিসার্চ গ্যাপ থাকলেই এই টাইটেলটা কিন্তু ওকে হয়ে গেছে। এখানে কিন্তু এই টাইটেলটা চ্যাট জিপিটি বানাইছে না কে বানাইছে এটা কিন্তু কোনো ফ্যাক্ট না। আপনারা আমার কথা কথা বুঝছেন, মানে যদি চ্যাট জিপিটি আপনাকে শিরোনাম বানাই দিল,
আপনার ইনস্ট্রাকশনের ভিত্তিতে। যদি রিসার্চ গ্যাপ থাকে, যেমন আপনি দেখলেন যে যেমন বাংলাদেশে কিন্তু এগ্রিকালচার ফিল্ডে অনেক কম কাজ, আপনি দেখলেন যে বাংলাদেশে অর্গানিক প্রোডাক্টের মার্কেট ডিমান্ড নিয়ে বাংলাদেশে কোনো কাজই হয় নাই। তো বাংলাদেশে যদি কোনো কাজই না হয়, হয়ে গেল আমাদের নলেজ গ্যাপ, হয়ে হয়ে গেল। অথবা ধরেন বাংলাদেশে কাজ হয়েছে, বাংলাদেশে হয়তো কাজ হয়েছে, কিন্তু সেটা কোনো একটা পার্টিকুলার অঞ্চলের উপর হয় নাই, বা পার্টিকুলার টাইপের প্রোডাক্টের উপর হয় নাই। অর্গানিক প্রোডাক্টের মধ্যে অনেক টাইপের প্রোডাক্ট আছে, আপনি চাইলে প্রোডাক্টের নাম মেনশন করে দিয়ে পার্টিকুলার ওই প্রোডাক্ট নিয়ে করতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার গ্যাপটা এভাবে লিখবেন যে এই বিষয়ে কাজ আছে কিন্তু অমুক অমুক অর্গানিক প্রোডাক্টের উপর হয়েছে, কিন্তু এই অর্গানিক প্রোডাক্টের উপর হয় নাই। হয়ে গেল আরেকটা নতুন শিরোনাম। ব্যাপারটা বুঝছেন যে সবার হাতে চ্যাট জিপিটি আছে, সবাই তাকে টপিক দিয়ে যদি বলেন আমাকে এই সাব টপিকে টাইটেল বানাই দাও, প্রাইমারি টাইটেল বানাই দাও, বা বাংলাদেশ বেস বানাই দাও, না বাংলাদেশ বেস বানাই দিবে। দেখেন এখানে লিখছে ইম্প্যাক্ট অফ অর্গানিক ফার্মিং অন সোয়েল হেলথ অ্যান্ড বায়োডাইভার্সিটি ইন দ্য হাওর রিজিয়ন বাংলাদেশ। দেখেন বাংলাদেশের হাওর রিজিয়নে অর্গানিক ফার্মিং এর কারণে মাটির হেলথের কোনো ইস্যু হচ্ছে কিনা বা বায়োডাইভার্সিটিতে ইস্যু হচ্ছে কিনা আমরা দেখতে চাই। আমার ধারণা এটা এটা মাস্ট একটা ইউনিক টাইটেল কিন্তু আছে। আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন, জাস্ট আপনি এটা কনফার্ম হয়ে নেবেন যে এটা রিসার্চ গ্যাপ ফুলফিল করতেছি কিনা। এখন আপনি কেমনে কনফার্ম হবেন? আপনি এমন না যে বলবেন ভাই আমি তো বললাম যে নাই, কিন্তু পরে যদি থাকে তোর হচ্ছে না। আমরা আগামী ক্লাসে ইন্ট্রোডাকশন শিখবো, ইন্ট্রোডাকশনের কোনো এক জায়গায় আমরা কিন্তু প্রুভ করি যে এই এই কারণে এটা একটা ইউনিক। এই যে আমরা একটু একটা পেপার দেখলাম ক্লাসের শুরুতে, এখানেও কিন্তু এরকম দেখেন, এখানে কিন্তু খুব ইউনিক অনেকগুলো শিরোনাম দিছে। ঠিক আছে, অনেক শিরোনাম দিছে। এখন অনেকে বলতে পারেন ভাই আপনি এগ্রিকালচারটা দেখালেন আমাদেরটা দেখালেন না, এটা যে কোনো টাইটেল। এখন ধরেন এখানে যারা একেবারেই বুঝেন কম, যদিও রিসার্চের কাজ করতে গেলে অনেক আমাদের ঘাটাঘাটি করতে হয়, অনেক দেখতে হয়, এটা তো আসলে একদিনে হয় না, তাই না? আচ্ছা এখন ধরেন টেলিমেডিসিন, আমি যদি বলি যে আমি বাংলাদেশের টেলিমেডিসিন নিয়ে কাজ করতে চাই, মানে আপনি তাকে যতটা ইনস্ট্রাকশন দিবেন স্পেসিফিক, তত সে ভালোভাবে করতে পারবে আর কি। ঠিক আছে, আমি যদি তাকে বলি যে আমি চ্যাটজিপিটি এইভাবে বলবেন, মানে একটা সহজ ইজিয়েস্ট ওইটাই দেখাই যে আমি বাংলাদেশের টেলিমেডিসিন নিয়ে কাজ করতে চাই, আমার পার্টিসিপেন্টরা হচ্ছে গ্রাম অঞ্চলের মানুষ, আমাকে এই টপিকে কিছু স্পেসিফিক শিরোনামের লিস্ট দাও। আচ্ছা, উম, যে গবেষণাগুলো, আপনি চাইলে মেথডের নামও মেনশন করতে পারেন, সেটা আমরা মেথডের কাজগুলোতে পরে বলবো। আচ্ছা, আমি জাস্ট বলছি যে আমরা বাংলাদেশে টেলিমেডিসিন নিয়ে কাজ করতে চাই, আমার পার্টিসিপেন্ট হচ্ছে গ্রাম, তাহলে সে গ্রাম ভিত্তিক টাইটেল বানাবে। আচ্ছা, গ্রাম অঞ্চলের মানুষ, আমাকে এই টপিকে কিছু স্পেসিফিক শিরোনামের লিস্ট দাও। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন সেই টপিক এই যেটা যদি আমি বলে দেই, সবসময় বলে দিবেন কিন্তু স্পেসিফিক যেন হয়। এখন দেখেন এই যে অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইউটিলাইজেশন অফ টেলিমেডিসিন সার্ভিস এবং রুরাল পপুলেশন ইন বাংলাদেশ হয়ে গেছে কিন্তু টাইটেল, ব্যারিয়ার টু অ্যাডাপ্টেশন অফ টেলিমেডিসিন ইন রুরাল কমিটি বাংলাদেশ। এখন আপনি যদি সার্চ করে দেখেন অনেক সময় হইতে দিতে পারে যে কাজটা হয়ে গেছে, হয়ে গেলে আর এটা আপনি নিবেন না। এই যে দেখছেন এখানে কিন্তু অনেক শিরোনাম, সুন্দর সুন্দর শিরোনাম বানিয়ে দিছে, টেলিমেডিসিন অ্যাওয়ারনেসের সাথে ডিজিটাল লিটারেসি এর সম্পর্ক নিয়ে টাইটেল। সার্চ করে দেখেন মোস্ট লাইকলি এই কাজগুলো কিন্তু হয় নাই, কিন্তু এগুলো কিন্তু পটেনশিয়াল কাজ, এগুলো কিন্তু একটা পটেনশিয়াল কাজ। ঠিক আছে, এই যে টেলিমেডিসিনের সাথে পেশেন্টের যে ডেটা সিকিউরিটি, এটা নিয়েও কাজ করতে পারেন। তো এরকম মানে আমি বলছি যে আমরা যদি শুধুমাত্র টপিকটা বলে দিই, কিন্তু টপিকটা একটু স্পেসিফিকলি বলে দিলে বেশি ভালো, বুঝছেন? আপনি যদি একটু স্পেসিফিকলি বলে দেন, তাহলে সে আরো ভালো টাইটেল আপনাকে বানিয়ে দিতে পারবে। আপনি যদি বলতে পারেন যে আমি ডেটা সিকিউরিটির সাথে পেশেন্টের প্রাইভেসি নিয়ে কাজ করব টেলিমেডিসিন এরিয়া, আমাকে কিছু স্পেসিফিক শিরোনাম দাও, তখন দেখবেন খুব সুন্দর সুন্দর শিরোনাম বানিয়ে দিবে। দ্য রোল অফ গভর্নমেন্ট অ্যান্ড এনজিও ইন প্রমোটিং টেলিমেডিসিন বাংলাদেশ, কত সুন্দর সুন্দর টাইটেল। অনেকে দেখি টাইটেল বানাইতে পারেন না, লিখতে পারেন না। আগে আমাদের প্রাথমিক দিকের ব্যাচগুলোতে আমরা টাইটেল কিভাবে বানাবেন, টাইটেলের প্রথম অক্ষর গুলা হবে বড় হাতে, এগুলো আমরা শেখাতাম, কিন্তু এখন দেখি যে এগুলো তো অটোমেটিক হয়ে যায়, তাহলে শুধু শুধু মানে ক্লাসটা লম্বা করার কি দরকার? এটা এআই বানাইছে বলে এটা ধরা যাবে না, এটা একদমই ভুল ধারণা। এটা রিসার্চ গ্যাপ থাকলে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন, এটা হচ্ছে মেইন কথা। এবার আমরা অন্য ব্যাকগ্রাউন্ডের যদি কোনো টপিক দেখি, এখন এটা যেমন আগের বছর একজন আমাকে ক্লাসে এসে বলছেন ভাই আপনি সবারটা দেখাইছেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা দেখানো, কিন্তু আসলে এটা দেখানো কি দরকার ছিল? আপনি আপনার কাছে চ্যাট জিপিটি আছে, আপনি যদি বলেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আমি অমুক এরিয়ার কিছু স্পেসিফিক শিরোনাম আমাকে বানাই দাও, সে কিন্তু বানাই বানাই দেবে। ঠিক আছে, এই তো। না, আমি এখন আরো আরো দিই, আমি যদি তাকে বলি যে আমি স্মার্ট সিটি এবং সাস্টেনেবল আরবান প্ল্যানিং নিয়ে কাজ করতে চাই,
এইটাই ঠিক আছে। ইন বিডি, বিডি। এখন যদি আমি তাকে বলি যে আমাকে কিছু শিরোনাম দাও, গিভ মি লিস্ট অফ সাম স্পেসিফিক, তাকে বলবেন কিন্তু রিসার্চ, গিভ মি সাম লিস্ট অফ সাম স্পেসিফিক টাইটেল, রিসার্চ টাইটেল বলে দিন, কারণ সেই তো আর জানে না যে আপনি কি রিসার্চের কাজের জন্য এটা ইউজ করবেন কিনা, ঠিক আছে। তো এখন অনেকে বলতে পারেন ভাই টাইটেলটা কি ঠিক আছে কিনা, এই আমি যেটা বললাম গ্যাপের উপর নির্ভর করবে। আর আপনি তো অলরেডি এই রিলেটেড যখন আরো 30টা আর্টিকেলের টাইটেল দেখবেন, টাইটেল তখন তো আপনি বুঝবেন যে আমার টাইটেলটা দেখতে স্ট্যান্ডার্ড কিনা, ঠিক আছে। ওকে, দেখেন এই যে আমরা স্মার্ট সিটিজ এবং সাস্টেনেবল আরবান প্ল্যানিং, এই সাথে এখন সে কিন্তু দেখেন এই যে ইম্প্যাক্ট অফ স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম অন আরবান মোবিলিটি, খুব সুন্দর টাইটেল কিন্তু। ইভ্যালুয়েশন অফ সাস্টেনেবল ওয়াস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস উইদিন স্মার্ট সিটি প্রজেক্ট ইন বাংলাদেশ। দেখেন আমার ধারণা এগুলা বেশিরভাগই বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু কাজগুলা হয় নাই। আপনার কোনো না কোনোভাবে সেটা হয়তো ইউনিক প্রমাণ করতে পারবেন, ঠিক আছে। এবার যে কোনো মানে যে কোনো শিরোনামে আমরা, তাহলে আমাদের মূল মূল বিষয় হলো রিসার্চ গ্যাপ। আমরা যখন এই বিষয়ে রিলেভেন্ট বিভিন্ন আর্টিকেল পড়তে থাকবো, তখন আমরা বুঝতে পারবো যে আমার কাজের ইউনিকনেসটা কোন জায়গায়, আমার কাজের ইউনিকনেসটা কোন জায়গায়। তখন আমি এই শিরোনামটা পিক করবো। এখন আমার আপনাদের ক্ষেত্রে যেটা হয় আমি দেখি, আপনারা খুবই কমন টপিক নিয়ে নেন, খুবই কমন টপিক, যে ইম্প্যাক্ট অফ স্টুডেন্ট মেন্টাল হেলথ, খুব কমন টপিক। ধরুন আপনি চিন্তা করবেন যেটা খুবই কমন সেটা কিন্তু অলরেডি কাজ হয়ে গেছে, টু দ্য পয়েন্টে কাজ করবেন। বা আপনার পপুলেশনটা যেন টু দ্য পয়েন্ট হয়, বা আপনার মেথডটা যেন টু দ্য পয়েন্ট হয়। আমাদের মেথডের ক্লাসগুলো করলে আজকে ক্লাসটা আরেকটু বুঝতেন। যেমন অনেক টাইটেলের সাথে দেখবেন যে মেথডের নামটা লেখা থাকে, যে এ ক্রস সেকশনাল স্টাডি, এ আইওটি বেজ স্টাডি, এ মেশিন লার্নিং, এরকম লেখা থাকে। মানে এরকম মেথডের নামটা অনেক টাইটেলের সাথে লেখা থাকে। মেথডের ক্লাসগুলো যদি করাই না সেই অংশটুকু আজকে আর মানে বুঝাইলেও বুঝবেন না। তো আমরা ক্লাসগুলো আগাতে থাকলে আপনারা আরো ভালো টাইটেল বানাতে পারবেন, ঠিক আছে। যারা বিভিন্ন থিসিস করতেছেন অনেকে সুপারভাইজারকে সাজেস্ট করার মতো টাইটেল খুঁজেই পান না, অথচ আপনি কিন্তু কত সুন্দর সুন্দর টাইটেল এখান থেকে বানাইতে পারেন, ঠিক আছে। এই যে অ্যাসেসমেন্ট অফ গ্রিন বিল্ডিং প্র্যাকটিস অ্যান্ড দ্যার ইন্টিগ্রেশন ইন স্মার্ট আরবান প্ল্যানিং। তো এরকম সব ব্যাকগ্রাউন্ডেরই আমরা যদি বের করি, হ্যাঁ আমাদের ব্যাচে হয়তো আমরা পিওর সায়েন্স বা কলা অনুষদ একটু কম দেখানো হয়, আমার ধারণা কম দেখানো হলেও লেকচারটা যেভাবে ডেলিভার দেওয়া হয় আমার ধারণা এটা মানে আপনাদের কাভার হয়ে যায় আর কি, আমার ধারণা, ঠিক আছে। আর আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডের টপিক দেন তাহলে তো সেটা অবশ্যই আসবে, ঠিক আছে। কেউ যদি বলে যে রোল অফ আর্ট থেরাপি, এটা তার হচ্ছে মেইন পয়েন্ট, ঠিক আছে। বা দ্য ইন্টারসেকশন অফ টেকনোলজি অ্যান্ড আর্ট, এই বিষয়ে তার আরো আরো শিরোনাম দরকার, সে কিন্তু শিরোনাম পাবে। এরকম একটা যেই বিষয় আপনি যদি রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে গবেষণা করতে চাই, কি কোন কোন বিষয় নিয়ে কাজ করা যেতে পারে, সে কিন্তু আপনাকে অনেকগুলো সাজেস্ট করবে, ঠিক আছে। তবে চ্যাট জিপিটি থেকে কাজটা আদায়, চ্যাট জিপিটি বা জেমিনি থেকে টু দা পয়েন্ট এটা আদায় করে নিতে হবে আর কি, টু দা পয়েন্টে বলতে হবে। একেবারেই যারা মানে চিন্তা করতেন ভাই আমি তো টপিকও জানি না, সেক্ষেত্রে চ্যাট জিপিটিকে এটাই বলবেন যে আমি লাইফ সায়েন্সে পড়ি, মানে আমি লাইফ সায়েন্সের একজন শিক্ষার্থী, কোন কোন টপিক নিয়ে গবেষণা করা যেতে পারে সেরকম কিছু স্পেসিফিক টপিকের লিস্ট আমাকে দাও। তো ধরেন আমি এটাই চ্যাট জিপিটিকে বললাম, ঠিক আছে। চ্যাট জিপিটি কিন্তু এই নির্দেশনা দেওয়াটাও কিন্তু অনেক ট্রিকি, মানে এটা বুঝে শুনে দেওয়া লাগে, আমরা এগুলো আস্তে আস্তে শিখে বলেই দেখেন। এখন সে আপনাকে, আপনি তো জানেনই না আপনি কি নিয়ে গবেষণা করবেন, আপনি যদি জানেন আপনি লাইফ সায়েন্সে পড়তেছেন, আপনি পিউ সায়েন্সে পড়তেছেন, এখন সে আপনাকে কিন্তু অনেক আপনার এরিয়ার ধরে ধরে এই যে মলিকুলার অ্যান্ড সেলুলার বায়োলজির আন্ডারে কি কি টপিক, এর এগুলো কিন্তু টাইটেল নেই টপিক, কি কি টপিকে আপনি কাজ করতে পারেন, সে কিন্তু এখানে অনেকগুলো টপিক দিল, ঠিক আছে। এখন আপনি হয়তো ইকোলজি নিয়ে কাজ করবেন, আপনার মনে হলো আপনি এটা নিয়ে কাজ করবেন, এই যে ক্লাইমেট চেঞ্জ এবং বায়োডাইভার্সিটি নিয়ে কাজ করবেন। এবার আপনি চ্যাট জিপিটি কে বলেন যে আমাকে এই সাব টপিকের আন্ডারে, এই যে এটা হচ্ছে আমার টপিক, এবার আমি যদি বলি যে আমাকে কিছু স্পেসিফিক প্রাইমারি আর্টিকেলের শিরোনাম দাও, আমাকে প্রাইমারি গবেষণা করার জন্য কিছু স্পেসিফিক শিরোনামের তালিকা দাও। আচ্ছা লিস্ট কথাটা কিন্তু বলে দিয়ে, নাহলে কিন্তু চ্যাট জিপিটি এত বড় আউটপুট দেবে, সে কিন্তু আপনাকে মানে কাইন্ড অফ অনেক পাজেলড করে ফেলবে। এখন দেখেন আমি এবার যখন তাকে জিজ্ঞেস, সে আমাকে এবার কিছু শিরোনাম দিয়ে দিছে, একদম আমি যেই এরিয়ায় বলছি ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বায়োডাইভার্সিটি, সে দিয়ে দিছে। এখন আপনার কাজ হবে দৌড়ে দৌড়ে বসে বসে, সে তার একটা দেয়নি অনেকগুলো দিছে, আপনি জাস্ট এটার রিসার্চ গ্যাপটা এনশিওর করবেন। তো আমি যেটা বললাম বাংলাদেশ বেস কাজ যেহেতু কম হয়েছে, বেশিরভাগ টাইটেলে দেখবেন এখানে ভ্যালিড হয়ে যাবে, ঠিক আছে। এই আর কি। আর যারা সোশ্যাল সায়েন্স আছেন আপনাদের জন্য একই একই, জাস্ট হচ্ছে যে ওই রিলেভেন্ট থিওরি গুলো আছে কিনা এগুলো দেখে আমরা ক্লাস করতে করতে বুঝবেন। মানে আপনারা যখন ইন্ট্রোডাকশন ক্লাস করবেন, লিটারেচার রিভিউ মেথোডোলজি ক্লাস করবেন, তখন কিন্তু এটাও বুঝবেন যে এই টাইটেলটা হয়তো রিসার্চ গ্যাপ আছে, দেখেন অনেক সময় রিসার্চ গ্যাপ আছে,
কিন্তু আপনার জন্য সেটা পারফেক্ট নাও হইতে পারে। কারণ হয়তো এই গবেষণা করার জন্য ল্যাব ফ্যাসিলিটিস লাগবে, কিন্তু আপনার ল্যাব ফ্যাসিলিটিস নাই। এই গবেষণা করার জন্য হিউজ ফান্ড লাগবে, আপনার ফান্ড নাই। ফলে আপনারা ক্লাসগুলো করতে করতে এইটাও বুঝবেন যে আদৌ এই টাইটেলটা আপনার জন্য ইফেক্টিভ কিনা, ঠিক আছে? এগুলো কিন্তু আস্তে আস্তে বুঝবেন, ওকে? তা আমি বলবো যে আমরা তো বেশি বেশি আর্টিকেল অবশ্যই পড়বো, কিন্তু এই টুলস গুলাও কিন্তু আমাদের ইফেক্টিভলি ব্যবহার করা চাই। যদি আমাদেরকে হেল্প করে। আপনারা খান একাডেমির নাম তো শুনছেন, বাংলাদেশি প্রতিষ্ঠাতা, ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বড় মনে হয় এডুকেশনের প্ল্যাটফর্ম। উনি বলছে যে ওনাদের একটা এআই আছে, মেবি খান মিগো নামে। তো উনি বলছে যে এআইটা হচ্ছে কি, আমরা সবাই যে ফিলটা করি যে আমাদের একজন ওয়ান টু ওয়ান ইনস্ট্রাক্টর দরকার। মানে আমাদের যে এডুকেশন সেক্টরের স্ট্যান্ডার্ড হচ্ছে একটা ক্লাসে 30 জন শিক্ষার্থী থাকবে, 1:30। কিন্তু নানান কারণে সেটা বেশি হয়, কিন্তু ওয়ান টু ওয়ান হলে সেটা বেস্ট। কিন্তু এই কাজটাই এআই আপনাকে করবে। আপনি হয়তো মাথায় আইডিয়া নিয়ে ঘুরতেছেন, সেটাকে পরিণতি দেবে। ঠিক আছে? এবং এইটা কোনো এথিক্যালি কোনো সমস্যা নেই। অনেকে বলবেন যে ভাই আমি যেটা নিচ্ছি এটা তো এআই ডিটেক্ট হবে না, কোনো সমস্যা নেই। আপনার যদি এইটা ইউনিক আইডিয়া হয়ে থাকে, এই টাইটেলটা এআই থেকে নিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? টাইটেলে আরো কিছু বিষয় আছে, আপনার টাইটেল দেখলেই বুঝবেন। খেয়াল রাখবেন, টাইটেল কখনো 2-3 শব্দের হয় না। টাইটেলের একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। আমরা যখন কোনো একটা বিষয়ে 15-20-30-40টা আর্টিকেল টাইটেল দেখবো, তখন আমরা বুঝবো। আমরা প্রথম দিকের ব্যাচ গুলোতে আসলে এগুলোও পড়াতাম। একটা টাইটেলের রিকমেন্ডেড লেন্থ কত, টাইটেল দেখতে কেমন, টাইটেল লিখতে হলে সবসময় আমাদের যে প্রথম শব্দগুলা, মানে প্রিপোজিশন ছাড়া সব শব্দগুলাই যে বড় হাতের শব্দ দিয়ে লিখি। কিন্তু এগুলো এখন মনে হয় এগুলো তো আমাদের অটোমেটিক হয়ে যাচ্ছে, তাহলে আমরা নতুন কন্টেন্ট শেখাটাই বরং বেটার। আর এসব বিষয়ে যে শিট গুলো অনলাইনে পাওয়া যায়, মোটা দাগে দেখবেন বেশিরভাগ শিট হচ্ছে, মানে বেশিরভাগ শিট দেখবেন আসলে তো কাজের না। দেখবেন বলা আছে টাইটেল হতে হবে স্পেসিফিক, টাইটেল হতে হবে মেজারেবল, টাইটেল হতে হবে যেন মানব কল্যাণ হয়, টাইটেল হতে হবে এমন গবেষণা যে যেটা কাজ করা যাবে। এগুলো তো কমন বিষয়, মানে এগুলো তো আমরা কমন সেন্স দিয়ে বুঝি। ফলে আমাদের দরকার হচ্ছে যে রিসার্চ গ্যাপটা আর কি, ঠিক আছে, যে আসলে এই গবেষণাটি করলে ইউনিক হবে কিনা এবং এটা আমার করার সক্ষমতাটা আছে কিনা। দেখুন, খুব সহজ বিষয় হয়তো, কিন্তু আমরা এই যে ওই ডক্টর মাইলস ওনার পয়েন্ট গুলা ধরে ধরে পড়াতে আমাদের কিছু ইনসাইট ক্রিয়েট হয়েছে। এবং এটা যে কখন কোন কাজে লাগবে এটা কিন্তু আপনি বুঝবেন না। আমাদের ব্যাচের এই যে একজন আপু, উনি আলবর্গে পড়েন ডেনমার্কে। ওনাদের একটা টাইটেল ওনারা নিছিল, খুব ইজি টাইটেল নিছিল। ইজি টাইটেল নিছিল কি এই জন্য ওনাদের তো আসলে, মানে ওনাদের কাজ করতে হয় আর কি রেগুলার। তখন আমিই বলছিলাম যে আপু আপনারা হচ্ছে যে এই মানে সহজ শিরোনামটা নেন যেন কাজটা ইজিলি করা যায়। পরে টিচার কিন্তু ধরে বসছে যে আপনি এটা তো কমন, তো আপনার ইউনিকনেসটা কোথায়? তখন ওরা বলছে যে এটা হচ্ছে যে আমরা, মানে কাইন্ড অফ এরকম আর কি। আমি just অন্য একটা উদাহরণ দিয়ে বলতেছি। ওরা বলছে যে আমরা স্টুডেন্টদের ক্যারিয়ার চয়েসের ফ্যাক্টর গুলো বের করতেছি, এটা কমন, কিন্তু বাংলাদেশি শিক্ষার্থী যারা ডেনমার্কে পড়াশোনা করতেছে তাদের উপর কোনো কাজ হয় না। ঠিক আছে? তখন এই জায়গাটাতে তখন ইউনিকনেসটা এনশিওর হয়েছে আর কি, বুঝছেন? তো আপনি যখন এই থিওরিটিক্যালি বিষয়গুলো বুঝে বুঝে শিখবেন, আপনি তখন ডিফেন্সও করতে পারেন। আপনাকে তো প্রফেসর বলবে যে আপনি যে শিরোনামটা নিছেন অলরেডি এই এই কাজ আছে, তাহলে আপনার ইউনিকনেস কোথায়? তখন আপনি বলবেন যে আমার এই এই জায়গায় ইউনিকনেস। ঠিক আছে? তো আমাদের আগামী ক্লাসটা হচ্ছে ব্যাচের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, এবং এটা খুব প্র্যাকটিক্যাল টাইপ ক্লাস। আগামী ক্লাসটা আমরা চেষ্টা করবো 7:05 শুরু করে দিতে যদি সম্ভব হয়, কারণ বড় ক্লাস তো, মানে একটু টাইম শিডিউল টাইট হয়ে যাবে। তো আগামী ক্লাসটার জন্য কারোই যেন মিস না হয়। আমরা এখন প্রশ্নগুলো নেব, চ্যাট বক্স বা ডিরেক্ট প্রশ্ন। তো আগামী ক্লাস যেন কারোই মিস না হয়। একজন বলছেন এআই জেনারেটেড হলে তো প্লেজারিজম না, এখানে টাইটেলের ক্ষেত্রে প্লেজারিজম হবে না, ঠিক আছে? একজন বলছেন যে চ্যাট জিপিটি কে বলে দিলে কি সে রিসার্চ গ্যাপ বের করতে পারবে? পারবে না। মানে চ্যাট জিপিটির কাছে আসলে সব আর্টিকেলের ইনফো নাই। ফলে চ্যাট জিপিটি নিজে, মানে চ্যাট জিপিটি যদি বলি যে আমার টাইটেলে এইটা রিসার্চ গ্যাপ আছে কিনা খুঁজে দাও, আসলে সে পারবে না। মানে সে এখনো এতটা তাকে ট্রেন করা হয়নি, বুঝতে পারছেন? ওকে। তো এখন আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। মূল ক্লাস শেষ, কারো বেশি ব্যস্ত থাকলে লিভ নিতে পারি। মূল ক্লাস তো শেষ। একদম বলছেন এডুকেশন রিলেটেড দেখান, এডুকেশন রিলেটেডও আসলে একই। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, আর তেমন প্রশ্ন নাই। আমরা এবার জি, শেষ করি। সালামালাইকুম ভাইয়া। একটু আপু, একটু আমি শেষ করি। তো যাদের প্রশ্ন আছে শুধু আজকের ক্লাস রিলেটেড প্রশ্নগুলো করবেন, আর এর বাইরে আপনাদের তো নিজস্ব অনেক প্রশ্ন থাকে পার্সোনাল, সেগুলো হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। ওকে আপু, বলুন। জি ভাইয়া, মানে আজকে ক্লাস রিলেটেডই কোশ্চেন ছিল। বুঝছি। আসলে আমার কোশ্চেন আসলে বেশ কয়েকটা, আমি একটা একটা করেই বলি। আহ, আপনি বলছিলেন যে আমরা যখন স্টাডি গ্যাপ বের করি তখন সে কোনো একটা এলাকার কেউ হচ্ছে, মানে সে তিনটা জিনিসের উপরে স্টাডি করবে: হিটের সাথে হিটের স্ট্রোক, ফিভার, জ্বর, সর্দি কাশি, অথবা এই দুটো নিয়ে হয়তো বা দেখা গেল যে অনেক কাজ হয়েছে।
প্রচুর কাজ হয়েছে, এখন সে যদি আরেকটা ডাইমেনশন অ্যাড করে ওটার সাথে ওয়ার্ক প্রোডাক্টিভিটি, সে হুম। আহ, এটা কি মানে কোনো নতুনত্ব বা নোবেলটি অ্যাড হ্যাঁ, করে কি নোবেলটি করবে কি? এভাবেই তো, নোবেলটিটা আসলে এভাবেই আসে বুঝছেন। না, আমরা সিঙ্গেল কিওয়ার্ড তো টপিকের হয়, মানে ধরেন আমি জি। বললাম যে আমি প্রাইমারি এডুকেশন নিয়ে কাজ করতে চাই, এটা একটা সিঙ্গেল কিওয়ার্ড। কিন্তু আমি যদি বলি যে ইম্প্যাক্ট অফ টিচার স্যালারি অন প্রাইমারি স্টুডেন্ট আউটকাম, তখন কিন্তু আমার দুটো কিওয়ার্ড হয়ে যায়। আমরা তো আসলে এভাবেই করি বুঝছেন, আপনি যেভাবে আচ্ছা বলছেন মানে ওই ওইভাবেই টপিকের ইউনিকনেসটা আসে। আচ্ছা মানে ওই দুইটার সাথে আরেকটা থার্ড প্যারামিটার অ্যাড করলেও দুইটা, দেন ওটাও তিনটা, নোবেলটি। চারটা, যেমন আমরা বললাম যে রোল অফ জি। টেলিমেডিসিন ইন হেলথ কেয়ার জি। অ্যাক্সেস, তাহলে আমাদের কিন্তু আরেকটা কিওয়ার্ড চলে আসলো, টেলিমেডিসিন, এটা কিন্তু হেলথ কেয়ার হ্যাঁ। অ্যাক্সেস। এভাবেই মানে যখন আমরা একটার সাথে একটা রিলেট করি, মানে কো রিলেশন দেখি, সম্পর্ক দেখি। খুব ভালো ইস্যু তুলছেন, খুব ভালো প্রশ্ন। আচ্ছা, আর 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 আরো কোশ্চেন ভাইয়া। তো সেকেন্ডটা বলি, ধরেন কোন একটা স্টাডি সেটা অন্য একটা কান্ট্রিতে অন্য একটা জিওগ্রাফিক্যাল কনটেক্সটে করা হয়েছে, এখন সেই স্টাডিটাই যদি বাংলাদেশে কেউ হ্যাঁ, আমি করতে এর চায়। উত্তরটা আপু অলরেডি দিয়েছি। যদি এখানকার ডেমোগ্রাফিটা যদি ভিন্ন বলে মনে হয় জি। ডেমোগ্রাফি, তাহলে আপনি নতুন নতুন কাজ করতে পারবেন। বুঝতে পারছেন তো, বেশিরভাগ আচ্ছা। ক্ষেত্রেই অন্য দেশে যেটা কাজ হয় বাংলাদেশে সেটা ইউনিক কাজ হয়ে যায়। আচ্ছা, জাইরুল ভাই একটা প্রশ্ন করছেন কিন্তু আমি আপনার টেক্সটটা সামহাও হারাই ফেলছি। আপনাকে আনমিউট করেছি, আপনি চাইলে মানে উত্তরটা ভাইয়া আমার বলতে পারেন। কোশ্চেন শেষ হয়নি। হ্যাঁ, বলুন বলুন জি। আচ্ছা ভাইয়া, আর হচ্ছে টাইটেলের যেটা বলছিলেন, টাইটেলের ওয়ার্ড কাউন্টিং এর কোনো লিমিটেশন আছে কিনা, ওয়ার্ড মানে কাউন্টিং এর এতগুলো লিমিটেশন বলতে কি, যেমন ধরেন আমাদের একটা মানুষ কতটুকু লম্বা হয় এটা লিমিটেশন নেই, তবুও আমরা বুঝি যে হাতের তুলনায় মুখ কতটুকু লম্বা হয় বা চোখ কতটুকু হয়। ঠিক তেমনি আমরা যদি যে এই টাইটেলের টপিকে কাজ করবো, আমরা তো অনলাইনে 40টা 50টা আর্টিকেল ডাউনলোড করব। আপনারা দেখবেন যে কেমন লেন্থ হয়। নর্মালি একটা আর্টিকেল হচ্ছে প্রিপোজিশন গুলা বাদ দিয়ে একটা আর্টিকেল হচ্ছে 8 থেকে 15 ওয়ার্ডের মধ্যে হয়। এটা একটা জেনারেল রেঞ্জ আমরা বলতে পারি। আপনি নিজেই 30টা আর্টিকেল ডাউনলোড দেন, দিয়ে দেখেন। তো এটা একটা জেনারেল রেঞ্জ যে 10-12 শব্দের হয়, ঠিক আছে, আর্টিকেলের টাইটেলটা। কিন্তু এটার কোনো সুনির্দিষ্ট কোনো ইয়ে নেই যে এত শব্দের মধ্যেই হতে হবে। আচ্ছা। আর ভাইয়া কোনো একটা, আপনি বলছিলেন যে আমরা ওই যে চ্যাট জিপিটি জেমিনি থেকে টাইটেল সাজেস্ট করে নিলাম, কিন্তু আমার জানার জায়গাটা হচ্ছে কোন একটা রাইট আপ, একটা প্রাইমারি টাইটেল তো আমরা ঠিক করি, কিন্তু ফাইনাল মানে এটাকে আরো বেশি অ্যাকুরেট কিভাবে টাইটেলটা সেট করলে না না, আরো বেশি এটা হলো কি, অ্যাকুরেট অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা ভাবে। হ্যাঁ, কিভাবে এটা বুঝি? এটা হলো কি, যখন আমরা মেথডের ক্লাসগুলো শেষ করবো আপনারা দেখবেন যে বিভিন্ন টাইটেলের সাথে মেথোডোলজিটা আমরা জুড়ে দিই, যে এ ক্রস সেকশনাল স্টাডি, এরকম জুড়ে জুড়ে দিই কিন্তু, ঠিক আছে। তো এইটা জুড়ে দিবেন কি, এটা মেথোডোলজি ক্লাসগুলো করলে বুঝবেন। মানে মেথোডোলজির ক্লাসগুলো করলে চ্যাট জিপিটি কে আরেকটু টু দা পয়েন্টে ইনস্ট্রাকশন দিতে পারবেন। সে কিন্তু একদম আপনার এমন না যে এটা এআই বানাইছে এটা এখন রেডি না, আপনাকে আবার রেডি করতে হবে। আপনি যদি ওই নির্দেশনাটা একদম টু দা পয়েন্টে দিতেন, তখন সে একদম টু দা পয়েন্টে, আরো টু টু দা পয়েন্টে, মানে একদম রেডি রেডি বানাই দিতে পারতো, যেটা একদম রেডি রেডি টু ইউজ। ঠিক আছে। তো এটা আপনি যখন কন্টেন্ট গুলো শিখতে থাকবেন, তখন হচ্ছে যে সে আরো টু দা পয়েন্টে বানাই দিতে পারবে। আমার কথা বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, ভাই আমরা যখন পেপার পড়ি তখন অনেক কিছুই আসে যেগুলো আসলে একটা পেপার পড়ে তো আমরা ওই লেভেলে এক্সপার্ট না যে পুরোটা বুঝে ফেলবো বা হুম। পুরোটাই জেনে ফেলবো। তো এমন কোনো এআই বা কোনো মেকানিজম আছে কিনা, মানে এই পেপারটা যেখানে আমি যে জিনিসটা বুঝতেছি না, মানে আছে আছে। ক্রিটিক্যাল অ্যানালাইসিস, সেই এআই এর নাম হচ্ছে, সেই সে। এআই এর নাম হচ্ছে আজকে যেটা দেখা যায় সেই এআই। এখানে কোনো একটা আর্টিকেল আপলোড দিলে আমরা দেখাবো এটা এআই এর ক্লাসে, কোনো একটা শব্দ বুঝেন না, শব্দের উপর ক্লিক করলে এক্সপ্লেনেশন দিয়ে দেবে। বা কোনো একটা আর্টিকেল আপলোড করে বললেন যে এই আর্টিকেলের মেথড বের করে দাও, মেথড বের করে দেবে। একটা আর্টিকেলের ইমপ্লিকেশন বের করে করে দেবে। তো এরকম বেশ কয়েকটা এআই আছে, তার মধ্যে বিখ্যাত হচ্ছে সাইস্পেস.কম। এটাই, তবে এটা আজকের ক্লাসের মানে বিষয়বস্তু নয় বলে দেখানো হয়নি। আচ্ছা, তো ভাইয়া এখানে কি আমার মানে ওরা অন্যদেরকেও প্রশ্ন ক্রিটিক্যাল করতে সুযোগ অ্যানালাইসিস দেওয়া করে লাগবে দেয় কিনা? আপু। জি অন্যদেরকেও ভাইয়া। প্রশ্ন করার সুযোগ দিতে হবে, যেহেতু আপনার পরের প্রশ্নটা কিন্তু আজকে ক্লাস রিলেটেড না। বুঝতে পারছেন? আহ, আপনি আচ্ছা প্রশ্নগুলো ঠিক খুব আছে। ভালো প্রশ্ন করছেন, মানে এটা অনেকেরই হয়তো হেল্প হয়েছে আমার ধারণা। আর শফিউল তবে আপনি হাত তুলছেন, আপনার প্রশ্ন থাকলে করুন। সুস্মিতা সরকার আপনিও হাত তুলছেন, মোমেন আপনি হাত তুলছেন। ভাই শুনতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমি একটু কনফিউজ। সেটা হচ্ছে যে আপনি প্রথমে তো টাইপসেট থেকে হচ্ছে লিমিটেশন বা ফিউচার রিসার্চ গুলো নিলেন।
এবং প্রথমে বললেন যে ওখান থেকে আমরা হয়তো বা আমাদের রিসার্চ গ্যাপ গুলো বের করব। দেন এগেন আপনি হচ্ছে চ্যাট জিপিটি যে এটা মানে টপিকস দিয়ে সেখান থেকে আবার টাইটেলস গুলো নিলেন। আমি সিঙ্ক্রোনাইজেশন করতে পারছি না না না, দুইটার আমি সাথে আমি বুঝতে মানে পারছি আপু, মানে আমাদের পরেরটা আগে আগেরটা পরে আর কি, কাইন্ড অফ এরকম। মানে বিষয়টা হলো কি, আমরা তো ধরেন কোনো একটা টপিকে কাজ করবো, সেটা আমাদের মাথায় থাকেই। তো চাইলে হুম আমরা সেই টপিক দিয়ে গুগলে সার্চ করে আর্টিকেল নামিয়ে আমরা শিওর হইতে পারি আর কি, যে এটা আসলে রিসার্চ গ্যাপ আছে কিনা। বা উল্টাটাও হইতে পারে, এই যে যেটা আমরা দেখালাম, যে আগে হচ্ছে যে এআই দিয়ে শিরোনাম বানালাম, এবার সেই শিরোনামের হুম আন্ডারে এরপর মানে আপনি ঠিকই ধরছেন যে আগে আমরা চ্যাট জিপিটি হোক বা নিজে হোক আগে একটা শিরোনাম বানালাম, এবার সেই হুম শিরোনামটা আদৌ টিকবে কিনা সেটা প্রুভ করার জন্য এবার আমরা টাইপসেটে ঢুকে বা আর্টিকেলগুলো ডাউনলোড করে এরপর আমরা দেখবো যে গ্যাপটা আছে কিনা। ও আচ্ছা, সেই শিরোনামের আন্ডারে আর্টিকেল ডাউনলোড করব, তাই তো ভাইয়া? আর্টিকেল ডাউনলোড করে দেখবো যে সেটা আসলে রিসার্চ হুম গ্যাপকে ফুলফিল করে কিনা। আচ্ছা আচ্ছা, আমার আরেকটা লাস্ট প্রশ্ন, সেইটা হচ্ছে ভাইয়া, গ্যাপের ক্ষেত্রে মেথোডোলজিক্যাল যে গ্যাপ, আমি যদি মেথোডোলজি সেম রাখি বাট মেথডস ডিফারেন্ট ইউজ করি, সেইটা কি গ্যাপ হিসেবে অ্যাকচুয়ালি কাউন্ট হবে আর নাকি? আগে আপু বলুন তো, আপনি মেথডস এবং মেথোডোলজি এর কি বুঝতে পারেন? মেথোডোলজি তো ভাইয়া কোয়ান্টিটিভ আর কোয়ালিটেটিভ, এন্ড মেথডস হচ্ছে কোয়ান্টিটিভ এর এগেনস্টে আমরা কি মেথড ইউজ করছি, লাইক না সার্ভে না বা আপু, কোনো ঠিক মডেল ঠিক স্পেসিফিক। ঠিক এইটা এইটা না, এটা না, মানে আপনি কাছাকাছি আছেন, কিন্তু এটা না। এটা আমাদের মেথোডোলজির ক্লাসের প্রথম ক্লাসে আমরা ব্যাখ্যা করে দেবো, মেথড ভার্সেস মেথোডোলজি। এক কথায় বললে মেথোডোলজি মানে পুরো, মানে লজি মানে বিদ্যা, তার মানে মেথোডোলজি মানে এই গবেষণার পদ্ধতি সংক্রান্ত সকল কথা, এটাকে বললে মেথোডোলজি। আর মেথড মানে মেথোডোলজির অন্তর্গত একটা ছোট অংশ, ডেটা কিভাবে কালেক্ট করব সেটাকে বলে মেথড। বুঝতে পারছেন? ওইটাই ভাই, আমি ডেটা কালেকশনের প্রসেস কি ডিফারেন্ট করলে কি মানে ওটা কি নোভেল হবে বা ডেটা কালেকশনের ডিফারেন্ট প্রসেস একটা স্টাডি হবে? ডেটা কালেকশনের প্রসেস হ্যাঁ ডিফারেন্ট করলেও সেটা নভেল হইতে পারে, কিন্তু হবেই হবে এটার আচ্ছা গ্যারান্টি দেওয়া যায় না, কারণ সব টপিকে তো আর মানে আমরা চাইলে কোয়ালিটিভ করতে পারবো না, চাইলে সার্ভে করতে পারবো না। এগুলো ডিটেলস কথা মেথডের ক্লাস করলে আর একটু ক্লিয়ার হবে, কিন্তু প্রশ্নটা ভালো ছিল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, ওকে। আরো যারা হাত আসসালামু তুলেছেন, আলাইকুম। জি বলুন। আচ্ছা, এই যে রিসার্চ আসলে যে সমস্ত টপিকগুলি বেশি করা হয়েছে রিসার্চ, হুম। সেই টপিকগুলোর উপরেই যদি আমরা মানে স্পেসিফিক টাইটেল দিয়ে বা স্পেসিফিক এরিয়া দিয়ে রিসার্চ করতে চাই, তাহলে কি কোনো সমস্যা আছে? না, তাহলে সমস্যা নাই, সেক্ষেত্রে রিভিউ আর্টিকেল মূলত করি। যেমন একটা টপিকে অনেক ধরেন, ডেঙ্গু জি এর নলেজ অ্যাওয়ারনেস প্রিভেনশন নিয়ে মনে করেন বাংলাদেশে কাজ হয়েছে 50টা, ওয়ার্ল্ড ওয়াইড জি জি হয়তো 500 কাজ 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 হয়েছে। জি তখন আমরা জি এটা নিয়ে আর প্রাইমারি আর্টিকেল না করে আমরা রিভিউ আর্টিকেল করি। এখন এই প্রাইমারি আর্টিকেল কি, রিভিউ আর্টিকেল কি, সেগুলো আমাদের সামনে ক্লাস আছে, সেগুলো করলেই তখন জি 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 ক্লিয়ার হবে। আচ্ছা আচ্ছা। বুঝতে জি পারছেন? এই ইনশাল্লাহ। বিষয় নিয়ে অসংখ্য কাজ, মানে নতুন করে আর কোনো ইউনিক কিছু করার সুযোগই পাচ্ছি না, সেই বিষয়টাই জি রিভিউ আর্টিকেলের জন্য পারফেক্ট। আচ্ছা, জি ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, হাত তুলেছেন ইউজার নাম একজন, কিন্তু আমি নাম দেখতে পাচ্ছি না। হ্যাঁ ভাইয়া, যেটা শোনা যাচ্ছে ভাইয়া। শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, আমার যেটা প্রশ্নটা হলো যে আমরা যখন ব্যাকগ্রাউন্ড বা রিসার্চ গ্যাপ এই ধরনের রাইটিং গুলো করবো, তখন এর ভেতরে কি আমরা ইনসাইট মানে সাইটেশনটা করতে পারবো, এখানে দিতে পারবো? করতে হবে, এটা আগামী ক্লাসেরই টপিক। আচ্ছা, কাল ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ দেখাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সালাম আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম, বলুন। তা আমি জানতে চাচ্ছিলাম হচ্ছে একটা রিসার্চের মধ্যে কতগুলা রিসার্চ গ্যাপ কাভার করলে এটা স্ট্যান্ডার্ড হয়? না না, এটা অন্তত একটা, আমরা যেমন একটা উদাহরণ দিয়েছি ক্লাসের শুরুতে, ওরা দেখছেন দুইটা কাভার কাভার করছেন, এটা অন্তত একটা কাভার করলেই হয়। আবার সবাই যে ডক্টর মাইলসের বইটা ফলো করে তাও তো না। মানে বিষয়টা, এখানে মূল বিষয়টা হলো আপনার রিসার্চ যেন ইউনিক হয়, সেটা যেন নতুন কিছু যোগ করে। আমার কথা বুঝছেন? তো এমন এটার কোনো আচ্ছা ইয়া নাই যে আসলে কোন গ্যাপটা পূরণ করতে হবে বা কত কয়টা, ন্যূনতম একটা আর কি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই আর কি। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ভাইয়া আমাকে শোনা যাচ্ছে? ক্লিয়ার। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ইসে আপনি ওই সাইজ স্পেসে গিয়ে যখন পিডিএফটা যখন আপলোড দিলেন, আপলোড দেওয়ার পর যখন হুম। লিমিটেশনটা আর কি দেখলেন, তখন দেখছিলাম যে প্রত্যেকটা সেন্টেন্সের শেষে গিয়ে মানে ইনটেক্স সাইটেশনের মতো আচ্ছা, 1 2 ওয়ান টু এরকম লেখা ওয়ান টু ছিল। মানে এগুলো আবার এটা রেফারেন্সের 1 ওয়ান টু 2 না, এগুলো রেফারেন্সের ওয়ান টু না, এগুলো হচ্ছে যে ওই আর্টিকেলের কোন জায়গায় আছে যদি আপনি জানতে চান,
তখন ওই সংখ্যায় ক্লিক করলে আপনাকে ওই জি। আর্টিকেলের ভিতরে নিয়ে যাবে, মানে এটা প্রমাণ আর কি যে এই লাইনটা আছে। বুঝছেন? এই 1 2টা ও রেফারেন্সের 1 2 না, এটা হচ্ছে ওই ওই আর্টিকেলের কোন জায়গায় আছে ক্লিক করলে তখন জি, দেখতে পাবেন। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আর কারো প্রশ্ন? আহ ভাইয়া, আমার একটা জিনিস জানা ছিল, ক্লাস রিলেভেন্ট না, বাট ডেটা সেক্টরে হচ্ছে রিসার্চ কতটুকু মানে ইফেক্টিভ হয়, লাইক যেমন সবাই হচ্ছে অন্যান্য সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যদি পড়ছে, তো ডেটা সেক্টরে এটা কতটুকু ইফেক্টিভ হয় রিসার্চ পেপারের ক্ষেত্রে? কারণ আপু যেহেতু এটা কিছু মনে করেন, যেহেতু ক্লাস রিলেটেড না, আপনি আমাকে কাইন্ডলি একটা ইনবক্স করে রাখেন, কেমন? ওকে, এবার শিওর। একটু ডিটেলস ব্যাখ্যা দেওয়া দরকার। ওকে। আর হচ্ছে কোনো প্রশ্ন? ভাই আমার একটা কোশ্চেন ছিল। শিওর। ভাই যে সাই স্পেসে যে লিমিটেশনস গুলো দেখায় আর্টিকেল দেওয়ার পর, তো এগুলো কি ওই এআই হচ্ছে নিজে থেকে জেনারেট করে না না না, পেপার নিজে রিড নিজে থেকে করার না, ওটা পরে? পেপার থেকে দেয়। ওটা পেপার থেকে কিন্তু দেয়। পেপারে এটা তবে হ্যাঁ, বলতে পারেন এটা পেপারে লিমিটেশনটা কি, লিমিটেশন হচ্ছে পেপার যারা আমরা তো ক্লাস করতে করতে ম্যানুয়ালিও বের করতে পারবো। ম্যানুয়ালি অনেক বেশি বের করা যায়। পেপার হচ্ছে যে ধরেন লিমিটেশন আছে 5টা, পেপার বের করতে পারে 2টা। কিন্তু পেপার আবার ভুল করে না, আমরা ট্রায়াল দিয়ে দেখছি যে সেগুলো ভুল হয় না। কিন্তু সে আসলে আমরা মানে যখন লিমিটেশনটা বুঝবো, তখন আমরা যতটা এক্সপার্টলি বের করতে পারবো, পেপার এতটা এক্সপার্টলি পারে না। বুঝছেন? না, ভাই আমি বলতে চাচ্ছি যে ওই কিছু কিছু আর্টিকেলে তো লিমিটেশনস গুলো দেয়া থাকে, মানে অথারই নিজে থেকেই দিয়ে দেয়। ও কি জাস্ট ওই জিনিসটা আমাদের সামনে প্রেজেন্ট করে না? না ও না, রিড হ্যাঁ, করার রাইট মাধ্যমে। রাইট, টাইপসেট হচ্ছে আমাদের সামনে জাস্ট যা আর্টিকেলে আছে সেটাই প্রেজেন্ট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ওই যে এই অন্যান্য যে ওই যে ফিউচার রিকমেন্ডেশন গুলো সেটাও কি ও হ্যাঁ, আহ, মানে টাইপসেটের কাজই দেওয়া হচ্ছে ওই থাকে? আর্টিকেলে আছে বলে আপনাকে ইনফোটা দেখাচ্ছে, এক কথা যদি বলি। আচ্ছা আচ্ছা। জি, থ্যাংক ইউ যেটা ভাই। দরকার আমাদের জন্য, কারণ সে বানাই দিলে তো আসলে আমাদের আর ক্রেডিবিলিটি থাকলো না আর কি। ঠিক আছে। ওকে। আর আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি জি। আমি জানতে চাচ্ছিলাম টাইটেল সিলেকশন নিয়ে। আমি যে ইউনিভার্সিটিতে যেতে যাচ্ছি, ওইখানে প্রফেসর যে রিসার্চ নিয়ে কাজ করে তার টাইটেলের সিমিলারিটিস টাইটেল আমি কিভাবে চুজ করব? আচ্ছা, এটাও একটু মানে চিন্তা ভাবনা করে বলার বিষয়। বিষয়টা হলো, যেমন আমাদের ব্যাচেরই একজন অস্ট্রেলিয়াতে যে নিউ ক্যাসেল ইউনিভার্সিটিতে যাচ্ছে, গত ব্যাচেরই, ওর নাম হচ্ছে রাজীব বিশ্বাস। সেও ঠিক একই প্রশ্ন করছিল। সে তার সুপারভাইজার বলছে ওই সুপারভাইজার যেসব বিষয় নিয়ে কাজ করে সেই সব বিষয় রিলেটেড অন্তত 3টা যেন সে প্রপোজাল সাবমিট পেপার করে। থাকবে। হুম হুম, বুঝতে পারছেন? পরে আমার সাথে আমার বাসায় আসছিল হ্যাঁ। ও আর কি। পরে এখন এটা কয়েকভাবে করা যায়। একটা হচ্ছে আপনি যদি একটু নিজে দক্ষ হন, তখন তো ওনার যে গোস কলার প্রোফাইলে ঢুকলে ওনার ডোমেন গুলা বুঝবেন, উনি কোন কোন ডোমেনে কাজ করে। জাস্ট ওই ডোমেনে 3টা বানালে হয়। কিন্তু আপনি যদি আরেকটু চালাক হন, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার এআই কে ওনার কাজগুলো কি কি সেগুলাকে আগে ট্রেন করাইতে পারেন। ট্রেন করাইয়া এরপর হচ্ছে আপনি চ্যাট জিপিটি কে বললে সে একদম ওনার রিসার্চ এরিয়াগুলো ঘেটে 3টা টাইটেল কিন্তু বের করে দেবে। এটা আরো বেশি মানে ভালো হয় আর কি। মানে তাকে হচ্ছে সোজা কথা, মানে আপনি চ্যাট জিপিটি কে বলে দেবেন আমার সুপারভাইজারের এই 50টা আর্টিকেল আছে, আমাকে এই 50টা আর্টিকেল অ্যানালাইসিস করে আচ্ছা। আমাকে 3টা নতুন টাইটেল বানাই দাও, যেটা আমি ওনার সাথে কাজ করতে পারি। মানে এগুলো হচ্ছে যে যখন আপনি রিসার্চ বুঝবেন, তখন আপনি এগুলো নিয়ে খেলতে পারবেন। কিন্তু আপনার যা সীমাটা বুঝতে হবে আর কি। যেমন এটা আপনার কোনো অপরাধী না। ঠিক আছে, আপনি ওনার আর্টিকেল গুলো পড়লেন, এআই কে ট্রেন করালেন নতুন 3টা এরিয়া। এখন আপনার সুপারভাইজার দেখবে এই 3টা টাইটেল ঠিক আছে কিনা, গ্যাপ ফিল আপ করতেছে কিনা, ক্রেডিবল কিনা, ওনার সাথে মিলে কিনা। মানে আপনি কিভাবে করছেন এটা মুখ্য না, আউটপুটটাই হচ্ছে মুখ্য আর কি। ঠিক আছে, মানে আমাদের হ্যাঁ, লার্নিং এক্ষেত্রে কি প্রসেসে আমি এআই। ফার্স্ট জি জি, বলুন। ফার্স্ট এআই কে আমি ট্রেন করাবো, দেয়ারফর হচ্ছে আমি রাইট রাইট। রিসার্চ গ্যাপটা মানে হচ্ছে ভাই ওই যে এখানে যে সোজা একটা বিষয় হলো কি, সফটওয়্যার দিয়েছিলেন মনে করেন যেটার মাধ্যমে আমি। আপনি নিজে এআই, মনে করেন আপনি নিজে যদি চ্যাট জিপিটি হতেন, আপনার নাম চ্যাট জিপিটি, আপনি কি করতেন আগে? তার সবগুলা টাইটেল তো আগে দেখতেন, স্টাডি তাই না? করতাম। দেখতেন, দেখে চিন্তা করতেন, চিন্তা করে আপনি 3টা টাকার টাইটেল বানাতেন। সেই জিনিসটাই আপনি এআই কে আগে মানে ট্রেন করবেন, এরপর হচ্ছে যে সে আপনাকে সাজেস্ট করবে, 3টাও করবে, এর বেশিও করবে। এবং আমি ওকে এক্সাক্ট ও আমার বাসায় আসছিল, আমি এক্সাক্ট এইভাবে ধরে দেখাইছি এবং সে এক্স্যাক্টলি ওইভাবেই দিছে। এবং সে এখন অন প্রসেসে আছে। এটা কোনো সমস্যা না এবং এটা এথিক্যালিও কোনো ভায়োলেশন হয় না। কিন্তু এথিক্যালি ভায়োলেশন হয় অন্য জায়গায়, সেটা আগামী ক্লাসে বুঝবেন। যেমন ইন্ট্রোডাকশন পার্টটা এআই দিয়ে বলা যায় লেখাই যায় না, সেটা আমরা আগামী ক্লাসে দেখাবো কেন লেখা যায় না, কেন সমস্যা, এই আর কি। কিন্তু আপনার ধরেন পরামর্শদাতা, পার্টনার হিসাবে সে এআই আপনাকে অলমোস্ট সবসময় হেল্প করবে। ঠিক আছে, আপনার প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন ছিল। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তা আমরা আজকে তাহলে এতটুকু থাকবে নাকি?
অনেক কথা হলো। আমাদের সোমবারে ক্লাসটা হচ্ছে রাত 8টা থেকে হবে, এটা খেয়াল রাখি। মানে সোমবারে ক্লাসটা শিডিউলে ছিল না, ওটা শুধু রাত 8টা থেকে হবে। এর বাইরে সবকিছুই ঠিকঠাক, মানে আগামী শনিবারে ক্লাস, শনিবার 2টা শিডিউলে হবে। শুধু আগামী 2 জুন আমাদের একটা ক্লাস যুক্ত হয়েছে, যেটা রাত 8টা থেকে হবে। শুধু এটা একটু মনে রাখলাম, শুধু ওই দিনের জন্য আমাদের শিডিউলটা একটু চেঞ্জ। ভাইয়া জি। 2 জনের ক্লাসটা হচ্ছে ভিডিওটা কখন আপলোড করবেন? আমার সেই দিন আসলে এক্সাম ছিল। না না, দিয়ে দিব তো, আমরা তো প্রত্যেকটা ক্লাসই তো ক্লাস শেষে দিয়ে দিই, তাই না? আমার এক্সাক্ট ওই টাইমে আসলে এক্সাম, তো তার জন্য আমি না ম্যাচ না আপু, করতে আমি বলছি পারছি না। আমরা তো ক্লাসটা 2 ঘন্টা পরে দিয়ে দিই। হ্যাঁ, 2 জনের ক্ষেত্রে তার আচ্ছা, ব্যতিক্রম করার সুযোগ নাই। ইসিমু না বমি। ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকে এতটুকু থাকুক, সবাই ভালো থাকে, কেমন? ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা রুমি, আপনি কি কোনো প্রশ্ন ছিল আপনার? আপনি হাত তুলছিলেন, প্রশ্ন করতে পারেননি। জি, আসসালামু আলাইকুম। জি, জি, জি বলুন। জি শুনতেছেন? হ্যাঁ, শুনতেছি। আচ্ছা,